মিষ্টিরা মিষ্টি কই মিষ্টি 5 স্টার দিছে কেউ মিষ্টি খাওয়াবেন না জীবন ভাইও খাওয়াবেন না হলো সব দিছে শাহিন ভাইকে মিষ্টি খাবে ঝাল খাবে হিমেল কি অবস্থা আপনার? পরবর্তীতে এরকম খোঁজ খবর হলো বাইরের? সারা রাত জানলাম। গতকালকে তো অর্ডারে বন্যা হয়েছে, সেটা জানেন? আমার মনে হয় কি হলো আপনাদের টাইমে, তারপরে আপনার বিকালের দিকে প্রায় 5:30টার দিকে, হ্যাঁ, আপনার একজনের মনে করেন যে যার ফুলফিল গিফট দেওয়া ছিল, একজন মনে করেন যে 25টা 30টা করে বাই রিকোয়েস্ট পেয়েছে, ঠিক আছে, সেকেন্ড ব্যাচে। আর আপনাদের ওই সময়ও দেখেছেন অনেকে যাদের ছিল, যেমন যে ফাইম ছিলেন, ফাইমেরও কিন্তু 20-25টার মতো রিকোয়েস্ট আসছিল অটোমেটিকলিভাবেই। আমাদের গ্রুপে হচ্ছে তাহলে এই কারের অর্ডার আসছে আলিফ, আমাদের গ্রুপে কয়জনের অর্ডার? আমাদের গ্রুপে অর্ডার আসছে আপনার, শাহিনের, তারপরে আপনার জীবনের 3জন, বুঝছেন? এই 3জনের অর্ডার আসছে। আর আজকে আমরা একটু মানে কথা বলবো, প্লাস কিছু ভিডিও দেখবো, হ্যাঁ, হেয়ার মাস্কিংয়ের উপর কিছু কাজও করে দেখাবো, জাস্ট সিম্পল ওয়েতে। আর হেয়ার মাস্কিং আপনার মূলত মনে করেন যে যারা পারফেক্টলি ভাবে, যে হিমেল হাসান, আপনি না হিমেল? আপনার এটা? জি ভাই। আচ্ছা, পারফেক্টলি ভাবে দেখা যায় যে কাজ করে, ওরা কিন্তু অনেকেই কিন্তু সফটওয়্যার ইউজ করে থাকে, বেসিক্যালি করে, কিন্তু বেশিরভাগই কিন্তু যারা হেয়ার মাস্কিংয়ে কাজ করে তারা আপনার সফটওয়্যার ইউজ করে। মেবি আপনার পেড সফটওয়্যার, টপেজ নামের একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, ওই সফটওয়্যারটা পেড সফটওয়্যার, ওটা দিয়ে আপনার মনে করেন যে নিখুঁতভাবে আর কি আপনার হেয়ার মাস্কিংয়ের মানে হেয়ার রিমুভগুলো করা যায় আর কি। তা আমি দেখাই আপনাদেরকে একটু আগে, সিম্পল ওয়েতে কিছু দেখাই। ফাহিম আছেন? ফাহিম, কিন্তু দেখতে পাচ্ছেন তাই না? এমডি আকাশ কে? ওটা আমার ভাই। আপনার এত নাম কেন? আরো লাগবে নাকি? কারণ আমি একাই 20 জন পূরণ করে ঠিক আছে। তো প্রথমে যে পিকচার কাজ করবেন, পিকচারের কাজ করতে গেলে পিকচারটাকে আগে আপনারা কি করবেন, এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন। দেন আমি আরেকটা লেয়ার নেই, লেয়ারটা মাঝখানে থাকলো, আমার একটা ট্রান্সপারেন্ট আকারে থাকলো। এখন এই যে এই জায়গা যেটা আমাদের আছে, প্রথম কোথাও দেখাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা তো আপনারা সবাই এটা পরিচিত। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমার সাইজটা আমি 1000 আছে, 1000-এ থাক, মাঝখানে যেটা এটা ক্লিক করে দিব, হ্যাঁ, স্যাম্পলিং ওয়ান্স। এই জায়গায় আপনাদের অনেকেরই এই যে কন্টিনিউয়াস থাকবে, এটাকে অবশ্যই ডিসকন্টিনিউয়াস করে দিবেন। ডিসকন্টিনিউয়াস করা দেওয়ার পর এখানে টলারেন্সটা একটু কমাই দিবেন, 50 অথবা 45 এরকম। টলারেন্স বেশি দিলে জিনিসটা অড দেখাবে। দেন দেখেন আমার এই যে প্লাস চিহ্নটা এখানে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে যেটা আছে, এখান থেকে যদি আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যদি আমি জাস্ট ধরে একটা টান দিয়ে দেই, আচ্ছা, চোখটা বন্ধ করে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন
চলে গেছে। আমার প্লাস চিহ্ন যেটা আছে, প্লাস চিহ্নটা যে জায়গায় থাকবে সেখানে যদি আমি ক্লিক করি, আমার কিন্তু ওই জায়গাগুলো সব এই জায়গায় চলে গেছে। এটারও একটা ব্যবস্থা আছে, এটাও দেখাবো। যেন আমি জাস্ট সিম্পল ওয়েতে জাস্ট এটা প্রক্রিয়া অনেকগুলো আছে, হ্যাঁ, যে যেভাবে পারে আর কি। এই জায়গায় এটাকে সাইজটা কমায় নেবেন। এখন দেখেন এই জায়গাতে কিন্তু আমার ছাড়া পড়ছে, এই জায়গাতেও ছাড়া পড়ছে, হ্যাঁ। এখন যদি আমি আপনার এটা রাইট ক্লিক করে হিস্টোরি ব্রাশে আসি, এই জায়গায় যদি আমি এটাকে ক্লিক করে দিই, দেখেন এটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটা হাতের এই জায়গাটা খেয়েছে, এটাও বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটা খেয়েছে, এটাও আমার বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাতে যদি আমি আপনার কালার দিয়ে দেই, তাহলে দেখেন কাজটা অ্যাকচুয়ালি কতটুকু পারফেক্ট হয়েছে সেটা বোঝা যাবে। দেন আপনি এটাকে এরেজ টুল দিয়েও ভাই নেট সমস্যা করতেছিল, আটকে গেছিলাম, বুঝতে পারিনি এই যে ওর হাতের ইয়েগুলো জানি কি বসে ওগুলো বুঝতেই পারিনি। আচ্ছা, মনে করেন আমি এই যে যেমন এই জায়গাটা দেখেন কাটা আছে না, জি ভাই। এই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা বুঝতে পারলেন। এই জায়গাতে যে আপনার এই যে হিস্ট্রি ব্রাশ টুল, এই যে হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট করার পর যদি আপনি এই জায়গাটা ড্রাগ করেন, আপনার কিন্তু দেখেন আচ্ছা 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 ভাই, হিস্ট্রি ব্যাস টুলটাই উঠে যাবে, মানে হ্যাঁ হ্যাঁ মেকআপ হয়ে যাবে যতটুকু দরকার আপনার। যদি কেউ মনে করেন বাড়তিভাবে নিতে চায়, যে যেটা বাদ পড়েছে সেটা নিতে পারবে, ব্যাক চলে আসবে আর কি। এটা একটা ওয়ে। তারপরে হেয়ার মাস্কিংয়ের কাজ মনে করেন যে আপনার অনেকভাবেই করা যায়, যেটা বললাম যে বেশিরভাগ কিন্তু যারা ইউজ করেন, হ্যাঁ হেয়ার মাস্কিংয়ের কাজ করেন, ওরা আপনার পেড সফটওয়্যার দিয়ে করেন। এখন এটা একটা ওয়ে গেল, আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। মনে করেন যে এটা লেসো টুলের তো ইউজ অলরেডি বলেছি, লেসো টুল। এখন লেসো টুলও দেখা যাচ্ছে যে আমি জাস্ট একটু ভিতর থেকেই নেই, সমস্যা নেই, পরে এটা আবার আমরা ফিরিয়ে আনতে পারবো।
এটা সিলেক্ট হলো। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পর এই যে দেখেন উপরে লেখা আছে রিফাইনেজ, এটা আপনাদের যাদের আপডেট ভার্সন আছে তাদের মেবি থাকবে ওখানে সিলেক্ট এন্ড মাস্ক। হ্যাঁ, ওটা লেখা আছে। আর যাদের আগেরটা আছে তাদের মধ্যে রিফাইনেজ লেখা থাকবে। দেন রিফাইনেজে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের কালার বেশ কয়েকটা আছে, হোয়াইট আছে, ওভারলে আছে, যে যেটাতে করতে চান। হ্যাঁ, এটা ওভারলে আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট আছে। তো আমি আপাতত হোয়াইট দিয়ে করি, কিন্তু আগে ওকে দিবেন না, এটা দিলেন। দেওয়ার পরে দেন এই যে এখানে ক্লিক করে এখান থেকে রিফাইনে রেডিয়াস টুল যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে একটু রেডিয়াসটা বাড়াই দিলেন। এখন এখানে একটা জিনিস দেখেন, আমার এই জায়গা যেটা আছে, হ্যাঁ, এটাকে যদি আমি আপনার এদিক দিয়ে নিয়ে আসি টান দিয়ে সাজিয়ে দিলাম, দেখেন অলরেডি সামনেটা চলে আসছে। তার উপর থেকে যদি নিয়ে আসে এভাবে ডাক করে ছেড়ে দেই, এখানে কিন্তু চাকা ঘুরতেছে, দেখেন। প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, কেউ আবার প্রসেসিং হওয়ার মাত্র ওকে করে দিয়েন না, এখানে আরেকটু কাজ আছে। আমার যা চুল ছিল সবগুলো কিন্তু কি চলে এসেছে। এখানে আর যেগুলো যেগুলো বাকি আছে জমি, দেন দেখেন আর কিন্তু কোথাও কিছু বাকি নেই। হ্যাঁ, পারফেক্টলিভাবে সবগুলোই আমার কি আসছে। দেখেন এখানে কিন্তু কোথাও আর কোনো কিছু কিন্তু বাকি নেই। দেন আমরা এই যে আউটপুট যেটা আছে, আউটপুটের ঘরে এসে এই জায়গায় এখন আপনারা যদি একটু ফেদার দিতে চান ফেদার দিতে পারেন, স্মুথনেসটা বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, কন্ট্রাস্টটা যদি দিতে চান দিতে পারেন, শিপ এজ দিলেও দিতে পারেন। শিপ এজ দিলে যে পিছনের ইগুলো দেখেন আরও আপনার পারফেক্টলিভাবে নিয়ে নিচ্ছে। এই যে শিপ এজের কাজটা দেখেন, কিন্তু এটা আবার খেয়ে নিচ্ছে বেশি দিলে। হ্যাঁ, এমনভাবে দিবেন যাতে বোঝা যায় যে না আপনার হালকা, ঠিক আছে। শিপ এজে বাড়তি দিলে আপনাদের দেখেন, শিপ এজে যদি আমি বাড়তি দিই আমার কিন্তু পারফেক্টলি নিচ্ছে, কিন্তু পিছনে একটা শ্যাডো পড়ে যাচ্ছে। এখন এটা যদি আপনারা আবার পুনরায় আবার ইরেজ করতে চান সেটা করতে পারবেন। আমি এটা আপনার এজটা কমাই দিই, 7 দিই, ঠিক আছে। 7 দেওয়ার পর এইখানে দেখেন আউটপুট টু সিলেকশন দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গায় এসে ক্লিক করবেন, এখানে যে নিউ লেয়ার এই ঘরটা টিক দিলেন। দেওয়ার পর তারপর এই যে ওকে বাটনটা ক্লিক করলেন। তারপর একটু ওয়েট করতে হবে। ও এখন ঘুমাবে না, ভালো ঘুমাবে না। অলরেডি দেখেন ব্যাকগ্রাউন্ড কপি টু নামে কিন্তু একটা লেয়ার চলে আসছে। দেন এই জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে এইভাবে কিন্তু সাবমিট করতে পারেন কাজ। এখন এই অবস্থা দেখেন, এটা আমার কিন্তু কাজটা কি, আমার এজের পরিমাণটা এখানে
বেশি চলে আসছিল, ঠিক আছে। আমি যখন রিফাইন এজটা করি তখন এজটা আমার বেশি চলে আসছে, যার কারণে এটা কি এভাবে দেখাচ্ছে। এখন আপনি যদি এটা সিলেক্ট করে দেন এগেইন আবার আপনি এরেজার টুলে যান, ব্যাকগ্রাউন্ড এরেজার টুল গিয়ে আপনার এটা থাকলো, এটা থাকলো, এটাকে আপনি আপনার 45 অথবা 50 তো 40 করে দিলেন। দেওয়ার পর এই জায়গা থেকে যদি আপনারা জাস্ট ক্লিক করেন, এটা মেবি আর কাজ করবে না, এটা এখন আপাতত, যেহেতু এটা আপনার পারফেক্ট রিফাইন এজের উপর দিয়ে এটা কাজ করা হয়েছে। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। হ্যাঁ, এখন এই পিকচারটা দেখেন, এটাকেও আমি সেম ওয়েতে কি করলাম, এই পর্যন্ত কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। তাহলে আমার একটা পিকচার থাকলো, এটা কপি করার পর এখানে আরেকটা আমি লেয়ার নিয়ে এটাকে ফিল করে দিতে পারি। দেন এটা সিলেক্ট করার পর এখন ওই যে প্যাচ টুল বলেন, ব্রাশ টুল বলেন, হ্যাঁ, ইরেজ টুল বলেন, এক একটা ওয়ে পদ্ধতিতে কিন্তু অনেকগুলো আছে। যখন আপনারা ইউটিউব করবেন, হ্যাঁ, ইউটিউব করলে মানে অনেক ধরনের আপনারা পাবেন। এখন মনে করেন আমি যদি এটা এই অবস্থায় সিলেক্ট করা আছে, এটাকে আমি না হয় বাড়িয়ে দিলাম, টলারেন্স আমার এটা 50 করে দিলাম। আমি জাস্ট আমার যে প্লাস চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করলে অনেক হবে, আমার যেটা এক কালার বিশিষ্ট দরকার, ঠিক আছে। আমি যদি এখান থেকে এখানে জাস্ট ড্রাগ করি, দেখেন আমার কি থাকতেছে, চুলগুলো শুধু থাকতেছে, আপনার পিছনে যেটা আছে সেটা চলে যাচ্ছে, চুলের উপর দিয়ে যাবে না। কাটুক, সমস্যা নেই। দেন এই যে হিস্ট্রিতে চলে আসবো, আবার এটাকে একটু বড় করে দিই। তবে রিফাইনেজ নিয়ে যদি কাজ করেন, হ্যাঁ, রিফাইনেজ নিয়ে কাজ করলে অনেক সুবিধা হবে। আচ্ছা,
কি করব আবার দেন দেখেন লেসো টুলটা ইউজ করি এখান থেকে এই পর্যন্ত এখান থেকে নিয়ে এই যে রিফাইনারি আবার গেলাম ঠিক আছে এখানে আপনারা দেখবেন যে কোনটা দিলে বেটার হয় আপনার কাছে দেখেন এটা দিলে বোঝা যাবে যে এই চুলগুলো আমার যদি আমি এটা দিই হ্যাঁ এটা দিয়ে যদি আমি দেখি যে এখানে যদি একটা ড্রাগ করি তাহলে আমার এই চুলগুলো সব সে নিয়ে আসবে ঠিক আছে দেন আমরা এই যে এই জায়গায় আপনাদের যেটা এজের যেটা বিষয়টা আছে বলেছিলাম দেখবেন যে যদি মাইনাস দিই দেখেন মাইনাস দিলে একবারে খেয়ে নিচ্ছে হ্যাঁ সামান্য পরিমাণ করে দিলেন যাতে বোঝা যায় যে হ্যাঁ তার যে একটা সূক্ষ্ম চুলটাও কিন্তু তার বাহিরে আছে কন্ট্রাস্টটা দিলে তার যে ব্রাইটনেসটা চুলের হ্যাঁ দেখেন ব্রাইটনেসটা চলে আসতেছে এই জায়গাটা দেখেন পিছনটা কিন্তু আবার বেশি দিলে খেয়ে ফেলতেছে এই জন্য আপনারা যখন দিবেন প্রয়োজন মতো দিবেন যে বেশি যাতে না আসে তারপর এই জায়গায় আসবেন আসে নিউ লেয়ার সিলেক্ট করে দিয়ে দেন ওকে করে দিবেন তাহলে দেখেন এখানে আপনার পেন টুলে ইউজ করা লাগতেছে না হ্যাঁ যে এক একটা চুল টেনে আনা লাগতেছে না এই প্রসেসিংয়ে করলে আপনার কাজটা আর কি মোটামুটি পারফেক্ট হবে তাহলে আমরা এটা দেখলাম এটা দেখলাম তাহলে দেখেন আপনার আমার আগের পিকচার এটা তাই না আর পরের পিকচার হচ্ছে দেখেন কোনো কোনো জায়গায় কিন্তু খেয়েছে যেমন যেমন এই জায়গাটা দেখেন এই জায়গাতে নাই হ্যাঁ
আগেরটাতে ছিল, এটাতে নাই। তাহলে যদি আমরা এটাকেও কিন্তু নিয়ে আসতে পারি, দেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা বন্ধ করি আপাতত, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হিস্ট্রি ব্রাশে চলে যাব। হিস্ট্রি ব্রাশে এই জায়গাটুকু, তাই না, এই জায়গাটুকু আমরা আস্তে করে একটু ড্রাগ করে দিলে আমাদের চুলগুলো দেখেন চলে আসছে। মানে যে জায়গায় মিসিং পড়বে অ্যাকচুয়ালি এই হিস্ট্রি ব্রাশ থেকে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। এই যে কিন্তু এমনভাবে নেবেন যাতে বাড়তি যাতে না যায়, বাইরে গেলে কিন্তু আবার অড লাগবে দেখতে। এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গায় বাড়তি আছে, ঠিক আছে। তাহলে আমরা এগেইন আবার গেলাম এই জায়গাতে দিয়ে দিলাম, তাহলে আমাদের চুলটা এখানেও চলে আসবে, ঠিক আছে। এবার ঠিক আছে, এই হলো মোটামুটি। আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই, ভিডিওগুলো তো একটু দেখেন। হেয়ার মাস্কিং এর উপরেই আছে, হ্যাঁ। And we are looking শোনা at যাচ্ছে কি? very, very awesome Photoshop CC 2015.5. It's the new release of Photoshop, released in শোনা আচ্ছা 16, and we're going to start off with my favorite feature. I love this because masking has been a challenge for everybody, and especially masking stuff like hair and keeping detail on the edges and stuff has always been hard. Refine Edge was probably a big step forward, and everybody loved Refine Edge. What I'm about to show you is the next level of Refine Edge, and it's even better. Here's what you do. So we want to mask her hair, right? So here's what we're going to do. You can use any tool you want. You can use the quick select tool. You can even just go over and grab the lasso tool, or you can, well, I'll show you in a second. And you want to basically, I don't want to touch the edges, right? I just want to get kind of close here, and we'll let Photoshop do all the heavy lifting. I'm just going to kind of get in the ballpark here, and the hold shift key and add in this little area. But I don't want to touch any of those areas where you see a little bit of background in there. Nope, I just kind of want to get these areas that are very easy to define. But the hard stuff's all this edge stuff. When you're ready to go into this new, like, workspace or task area, I don't know what the exact word for it is, but it's awesome. You're going to click this button right up here at the top, select and mask. So this replaces Refine Edge. It just replaces it. Now, it still does all the stuff that Refine Edge do. Don't worry, but it's much faster than Refine Edge because it's GPU accelerated, and you get better results just all the way around. So here's what we're going to do. We're going to start off by looking at our image. You can see I made a very bad selection. Now, your view modes are all here like before, but there's this new one called Onion Skin, and it is awesome. You have a transparency slider, so you can kind of lower it to see, oh, well, there's the hair I need to add in. So it's important to be able to do that, right? So that's what it looks like if I were to hit OK. You don't want to hit OK yet. You want to work on this a little bit. We're going to go grab our tool here, the second tool over here, Refine Edge. We're going to get a decent sized brush, and I'm just going to paint over the edges of her hair, and it's going to look at that area, and look at that. Look how it sees the edge, the fine edge detail, and just the math going on there is just gotta be crazy. And so I'm just going to move my way around the image, and I'm probably going slower than you need to go, but I move my way around, and you can see it thinking and working. And is this just insane? I mean, this is just
They did such a great job with this, and we'll go right down here to the end. Now, so, I mean, it did a really pretty good job, just boom, right off the bat. If any places kind of dropped out or anything, you can switch over here to the brush tool and kind of brush it back in, but doggone, this looks so good. Of course, you still have the smart radius and stuff is here. I mean, you have a lot of the same, I mean, it's all the same stuff. It's just all the same stuff and more. Here are the global refinements, which, by the way, I never touch. The edge shift, you can decontaminate colors, and then at the end, you can say where you want it to go. Let's create a new layer. But if you want to see right now what it looks like, if you raise the transparency all the way up, you're going to see, well, that's what your mask looks like when you're done. So it gives you a great, like, kind of preview there. So that's why you would raise the transparency up to 100%. All right, so let's go ahead and just do that. Let me just go and click new layer and OK, and look at the mask it created. So anyway, I'm just really impressed with it. I'm not impressed that I missed this little area down here. Don't look down there. I missed that area there, but you know what's cool? I'm going to give you a little trick. This is a trick from my class. So I did a class on masking and compositing, which includes this brand new tool. We'll be releasing it either on Thursday or next week, one or the other. Depends on how we do in post-production. But look, the history brush. Ready? I didn't think you were going to learn anything here except for new features, right? You know what the history brush is? Ready? It's undo on a brush. So I can go right here and say, wow, I missed that area. And boom, it's back. It's just one of the many myriad tips I teach in my brand new class. Coming up soon, I don't know, next week. Masking and compositing. And you know what follows that class up? Corey Barker's Advanced Masking and Compositing. Oh yeah. Anyway, I'm getting off track. I super love this. I super dig it. It's refined edge, but better. It's got better math. It's faster. I'm totally digging it. I hope you do too. That's in the brand new Photoshop CC 2015.5. দেখা যাচ্ছে? Hello there, you're watching Dansky, the place to be to develop your creative skills and grow as a designer. In this tutorial, we're going to be learning how to cut out hair in Adobe Photoshop. So as you can see here, I've got an image of a lovely red-headed lady, and we're going to cut out her rather crazy hair onto a transparent background. So to start with, open up the Layers palette. Now, it's always quite a good idea when working on something complicated like this to work non-destructively. And by that I mean keep a copy of your background image, so if you need to reference it or use something from it further down the line, you've then got it handy. So if we duplicate our background layer by pressing Command J on the Mac or Control J on the PC, and we'll just switch this background layer off, we have that there if we need it. So this is the one that we're going to be working on. So I'm just going to call this layer Cutout. And we're going to be using the background eraser tool for this tutorial. So if you mouse over the eraser tool, left click and hold down, and select the background eraser tool. Now you can adjust the size of your eraser brush here in the drop down menu. You can adjust the size slider, and you can adjust the hardness. So that is how hard or how feathered the edge of your brush is. And we have a few other options here. To cut out hair effectively, we're going to be sampling once. So our background is all a very similar color. So we're going to sample that background color and remove only that color, and it will keep all of the hair, all the tones of the ginger and red and all that stuff. We're going to set the limits to discontiguous. Now the tolerance, this is going to take a little bit of trial and error. So if we just increase our brush size and I start working on this image with a 10% tolerance, you'll see that this is the effect we get. So we can zoom in and we notice that it's not actually cut out everything. It has kind of, it's cut out some of it, but it's left a lot of the detail as well. So let's increase this to 60% and try that again. And you'll see that this time it takes away too much detail
So it's actually cut into some of the reds, the gingers, the oranges, and that's too much. So it's definitely going to be a case of, depending on the image that you're using, just finding the right tolerance, and once you find the right tolerance, you're good to go. Now for this tutorial, we're also going to select Protect Foreground Color. Our foreground color is going to be sampling some of the hair. So something like this. So kind of like a browny orange color. And then once you've got all these options set, just left click on part of the background. You can see we've got a brush that is very hard, so the hardness is at 100%. Let's just bring that down to 50. So it's just going to be a slightly softer edge there. So when we're cutting around the hair, the very fine details, it's not going to be too jagged, it's going to be a bit softer, a bit feathered. And I'm still holding down the left mouse button and just painting over all of this area, and it's protecting that foreground colour, so the colour of the hair that we sampled, and it's removing everything else, everything that is that background colour. So no matter what I paint over here, it's only going to get rid of the background colour that we originally left clicked on. And then we can also go up here and do this top right corner. Now if we do the same here, you'll see that unfortunately it does actually start to cut into her face a little bit and a bit of the earring. So we're going to have to do this manually. So we can select the eraser tool, and we'll just bring the brush size down and just start to paint into this. And you can adjust the size of the brush quickly and easily by pressing the left and right square brackets on your keyboard. So when you're cutting around the earring now, make sure that you bring the brush a lot smaller. If the brush is too feathered, you will get this kind of fade cutting into the earring. So it's always good to, when you're working on detail in particular, to bring your brush down a lot smaller and zoom in a lot closer. If you can get it looking excellent and well cut out at this really, really zoomed in level, then when you zoom back out, it will be flawless and no one will be able to tell the difference. Which is generally the goal with retouching, actually. So now we're just going to go in and just work on erasing the inside. So we've still got these bits of background here. Unfortunately, the colour of the background worked really well for most of the image, but these parts here just need a little bit more work, just because the colour of the earring, the reflections on the earring, was a little too similar to our background colour itself. So again, as you can see, I'm just making the brush really, really small for these finer details. And there we go, I think we're getting pretty close. You can obviously spend as much time on this as you like to make sure that it's as perfect as you'd like it to be. This is the slightly accelerated version. So there we go, pretty good job when you zoom out. And we've also got these other bits over here. So if I just create a new layer, we'll drag this under our cutout layer. Just select any colour, like a vibrant orange, and just click Fill with the Fill tool, just to paint that in. And then select the cutout layer, select the eraser tool again, and you can very easily see now where it's kept some of the background. So with the normal eraser tool, we can just go through and just manually remove some of these bits. You can see as well we've got this texture up here where the background eraser tool has not taken all of the background out, it's taken down some of it, so we just need to go through and erase that with our eraser tool, so it is solid orange. Again, there's a little bit here, I'm just going to brush that one out so it's orange. I'm still using a nice
feathered brush. I've got the hardness set to 0 now, just for the standard eraser tool. And we're just going to keep erasing all of these bits. There we go. Until our background is completely 100% solid orange. A bit more in the top right corner here. And then you can see we've got a little bit left over from here. These are just little bits that I've missed as I've been going along. I'm just going to get all of these. And there you go. If I turn the orange layer off, you can see that we now have our model cut out onto a transparent background. And then if I then turn this orange layer to white, you just press Command U on the Mac, or Control U on the PC, you get the hue and saturation dialog box pop up. Just drag the lightness all the way to the top, and it will give you a white background. And you can keep these on separate layers, or you can select both layers and click Merge Layers. And then if I turn on and off this layer, so this is the original image that we had with the slightly darker background, and then I can switch on the cutout version where we've placed our model onto a white background. And there we go. That's how we cut out hair in Adobe Photoshop. As always guys, please feel free to leave any questions or comments below. Like this video if you enjoyed it. Take care, and I'll see you next time. Hey everybody, welcome into this Adobe Photoshop tutorial, brought to you as always by tutvid.com. You saw the title up there, didn't you? This one's 10 tips and tricks for creating better selections in Photoshop and cutting out anything. The title's going to be something like that, I don't know. But before we get going, remember, the best way to support and share this video is pound the like button. Make sure you subscribe to my channel so you never miss another video in the future. And buy my Photoshop course, that helps too. Link appeared right up there. 10 tips and tricks for creating better selections and cutting out anything in Photoshop. Let's go. Alright, so here we are. Number 1. I like to, when I'm creating selections in Photoshop, I like to think of them as a sort of refinement process where we create sort of a rough and dirty and gunky selection and we sort of refine it and make it better and better and better and better and better. So here's the first step. Almost always I will use the quick selection tool. You could use a lasso tool, but check out the quick selection tool. With the quick selection tool, you just simply paint over the bits that you want to select, and you can see here we're like this really complex bunch of her hair hanging out over this solid gray background. Come down here on her arm, her hand, she's got this great dress blouse situation happening here, and her shoulder slash face skin, and there we go. We've created this big selection very quickly, and it's a very simple selection. We created it very quickly with the quick selection tool, but it's also kind of a very, or a not so refined selection. You can see the edges of her hair are all kind of janky and wacky, and it's not quite what we want. Before we get into how to really kind of clean up and select this hair, I want to talk a little bit more about the quick selection tool. Namely, I like to keep auto enhance checked on. It tends to do a really nice job of helping to find that edge a bit more. And also, when you're using this, you can make your brush size bigger or smaller depending on where you need to select. But the really key hotkeys are holding down Shift, that'll allow you to add to your selection, or the Alt or Option key, and see the little plus in the middle of my my little cursor there. It switches to a minus. That is going to allow me to subtract from the selection. So if I were to zoom in and say, like, well, I like all the selection, but I know I don't need to select this gray in here, I would grab my quick selection tool. We still have that whole area loaded as a selection. Hold down Alt or Option and just paint over the gray area in there. And you can see it just creates this sort of second selection within our original selection, right? You see that? That selection down there. But what that is a hole cut in the middle of our selection. So Photoshop knows, all right, we're selecting all these bits around here, but not the little bit of gray in there, and not all the gray out here. So it's a really great way to go in and be able to just add and subtract from your selection. If I see, you know, up here on the finger, I need to add a little bit more of my selection, great. If it didn't quite get to the edge of the shirt, I can just paint over that. If I want to come out on the hair a little bit further, I just paint out on the hair a little further, and, you know, so on and so forth.
Before we go on to the second little trick, I want to show you something that's kind of important and really nice to know. I'm going to just grab that little loop-de-loop of hair there. Under Select, you can save a selection, which means you can load it up and use it later. You can either come to the Select menu here, or you can simply right-click and choose Save Selection. When you choose to save a selection, I almost always give it a name. I'm just going to call this like Base Select or something super, I don't know, super blasé. And the operation is going to be to create a new channel. So I'm going to hit OK, and I can deselect this by going Select, Deselect. And over here on my Channels panel, there's this Base Select thing, and I can load this as a selection by Command or Control clicking on that mask, and voila, we have that selection again. Command or Control D to deselect. Let's go on to number 2, and number 2 is going to be using the Select and Mask tool. Now, if we go back to our channels and we Command or Control click on Base Select, load that as a selection, go back to our layers, we can go Select, Select, and Mask. Now, this is going to bring up this whole dialog box apparatus, and this is a tool that's very much in flux still. Adobe's doing a lot to try to make it better, but it still leaves a bit to be desired as well. It's not quite as perfect or great as it could be, but it does a really decent job on subjects like this, where you have somebody over a solid color background. For the most part, it'll do a pretty decent job of helping you extract them. Now, there are a bunch of tools here that you can play with, but the really important tool that we're going to cover here is this one right here, the Refine Edge tool, the Refine Edge Brush tool, I should say. Now, we can use the left and right bracket keys to make this brush tool bigger or smaller. And what you want to do is, when I paint over an area, I want my brush to be about the size of the bit that is being painted over. So, like the edge of her hair in here, right, down in here, where the hair is mixing with the gray background, a brush about that big, 100 pixels, is going to do a pretty good job of, covering both the hair and the gray area. So I'm going to paint over that, and then I'm going to let go, and the Refine Edge brush should pretty much be able to say, all right, here are the bits that are hair, the bits that are the background, boom, I'm going to knock them out. It does a pretty good job. It's not at all perfect. It's not the best selection in the world, but much better than I can do with the lasso tool. I'll put it to you that way. Now, out here over these edges of the hair, I might want to make the brush just a tiny bit bigger, so we're selecting the entire range from like right here all the way out to over here. So when I paint over this and say, hey, Photoshop, clean up that edge, bring hair back in, and drop that nasty, nasty gray background out, Photoshop will say, you know what, I can do that, and I will do that. All right, so I'm going to paint over the hair here. And knock out that background, bring this stuff back. You can see how it does a really decent job, right? I mean, it certainly looks even better than it's going to, I should add, because we're over sort of this transparent background, so it makes it a little bit more difficult to see exactly what the selection is doing. Up here in View, we can choose Overlay, and we can see, it's a reasonably detailed selection, but you'll see it's really not as 100,000% amazing as it looks here, but it's still, again, better than we can do with the lasso tool. I'll put it to you that way. And you have some other things like edge detection. Sometimes boosting the radius a little bit will help get you a little bit of a better edge, but it can also cause you some issues on some selections as well. Down here, I'm going to choose to output this to a new layer with layer mask, and I'm going to hit OK. And you can see, of course, we have her up there on her own layer. There she is with a layer mask. Everything around her is transparent. And just as a quick test, let's throw a lighter colored background in behind her in the form of a solid color fill layer. I'm going to go with, let's just go with like a really bright yellowish color. All right, I'm going to drag this below her. And we can see, the edges they're still kind of barely pretty torn up. But it's a really, really good selection, and we have a mask that we can play with and attempt to bring more detail out, or we can always go back into Select and Mask and refine the selection even more if we had to. Now, if you're enjoying what you're seeing here, as I mentioned at the very beginning of the video, I'm selling a course over on tutfit.com all about how to retouch images. You are absolutely going to love it if you Refine Edge command. And you can see there's our selection, looks super rough, but we have this Refine Radius tool, which is very much like the Refine Radius brush that we have now. I can bump up the edge radius a little bit. I can tick on Smart Radius if I wanted to mess around with it. I can use my left and right bracket keys to make my brush larger or smaller. Now let's just try this here. I'll paint over the hair down here. Let's see what we get. And I let go, and all right, it does clean it up. You can try painting over up here. Let's see what we get here. Let go. All right, pretty decent, right? It's pretty solid. Now, there's a lot of people that absolutely love this tool, especially as they rage against Select and Mask, and I will not fault you one bit for raging against Select and Mask. It definitely has its shortcomings. And this tool here, and we can paint over everything. You can see super fast, super easy, and then we can output it just like we did before as a new layer with layer mask. Hit OK,
and we're going to have our layer here. Let's try dropping this over the yellow background, and you can see it does as good, if not maybe a better job than the newer selected mask does. Still not perfect, but you know, we've got a very, very complex head of hair, very complex selection, and we just popped it out, and it's editable, right? It's up here with a layer mask. I can shift click the layer mask, and it hides the layer mask, so all that information is still there to be worked with. Shift click the mask to re-enable the mask. Okay, let's take a quick break from this complex head of hair and jump over to this building on a hill image. So another great way to create selections in Photoshop and cut out items that you may be looking to cut out is using the poly lasso tool. Now the polygonal lasso tool is located beneath the regular lasso tool, polygonal lasso tool right there. The great thing about this lasso is it just creates straight line selections. The thing that you may grow to hate about this tool is it sometimes accidentally creates selections that you don't want. So, like, we can just create a selection here, pull along the foundation of this building, up this side wall, out around this roof, right? Just get all these details. But sometimes, see that, like, I accidentally clicked and it just created this, it closed off my selection before I was ready to be done with my selection. So I've got this selection here, and there's like a little area up there that's selected that I don't want selected, and everything else has a nice straight selection around it, but, you know, I don't have the rest of the building selected. So if this happens, what you can do, number one, I'm going to zoom in on this. I'll grab my lasso tool again, and just hold down your Shift key, and this is sort of the universal tool in Photoshop to add to selection. And I can just, once you hold down the Shift key and start making this selection, you can let go of the Shift key, and it's just going to, you know, use the polygonal lasso tool to add to this selection. I navigate to the edge of my my window there, and it's going to move over so I can see my entire image. Great. What I'll do here is I'll just come up the side of the building. We're going to create, it's going to be a very rough selection here. We're going to kind of speed through this. And as we come here around the corner, we can just loop through our original selection, right? Something like this. I'm going to zoom out a little bit. And I just haven't let go of my polygonal lasso tool, and it's going to just remain active. And I can hold down, I can bring, you know, the point of my polygonal lasso tool somewhere around here. I know my selection started somewhere down here. Hold down the Command or Control key and click, and it'll join the edge of the selection. Now, I had actually begun the selection up there because I had to restart my selection again. I forgot about that. So I'm going to hold down Shift and just drag a selection around this whole big area of the building that was not selected. And there we go. We've created this selection of the building. I want to show you a quick trick here. Number one, you can, when you make a selection like this, you can just extract this item from the photo very quickly by copying it to a new layer using the hotkey Command or Control J. Boom. And you can see here, I grab the Move tool. I now have a second copy of this church building. I just move it right up to its own layer. And I could move it over here. I could use, you know, Edit, Free Transform. I could scale this church building way down and make a tiny little copy of the church right there on the hillside next to this original church. And then, you know, erase away or mask away some of the side to make it hide behind the tree. And boom, you got a second copy of the same building. Now, one of the other things I want to show you about the polygonal lasso tool is when you're creating any selection, let's say you accidentally created this selection. We actually wanted to create a triangle, so we need this to go from here to here and then straight back up, and our whole selection is destroyed. So you would hit Escape to cancel out the selection and make that shape again. Well, let's say you do that. You don't have to actually get rid of the entire selection. If you create a point up here and you want to get rid of the last placed polygonal lasso tool point, just hit the Delete or Backspace key, and it sort of does one undo for you as you're working with the polygonal lasso tool. That can be really helpful, save you a lot of time. If you're working around, sometimes the tool will glitch out and drop a point where you didn't want one. You can just Delete Backspace key, and boom, you get a nice selection with the polygonal lasso tool. So it's a nice little tool. It can be a little finicky to use, but the more you use it, the more you'll kind of understand the quirks of it and how it works and kind of why it even sort of has to work that way. But it's a super useful tool and definitely something you should know how to use, the polygonal lasso tool. And moving right along, no selection tutorial is complete without talking about the vaunted and feared in some cases pen tool. Over here, the pen tool, we can use it to create a path, not a shape, but we'll use it to create a path. And the nice thing about creating a path, we want to make sure it's set to combine shapes here, not subtract or anything else, combine shapes. If we create a selection around this car, well, using a path doesn't really create a selection. It simply creates a basis for a selection. So if I go ahead and like select this front fender area, let's say, I'll create a really rough selection here. I can go into here, I can click, I can drag, I can sort of create the selection. Whoops, I don't know what happened there. Create the selection and pull. I'm just clicking and pulling. Hold down my Alt-Option key and just adjust that tangent handle there. Hold down my Alt-Option key, adjust that tangent handle there.
Great, hold down my Alt or Option key and click that newest point to sort of suck the tangent handle back in so we can get a straight point right out of here. Alright, we're creating a very rough selection, but the whole point is going to be to show you one of the coolest things about working with the pen tool, that we don't really have to save our selection. The selection is automatically placed over in our, I'm just going to follow the door line right back down, by the way. The selection is automatically placed over in our paths panel. So the paths panel is located right here, and you can see we have work path. Now, this work path is not saved. If we start drawing another path, in all likelihood, this work path is going to disappear. So we need to double click on the work path and name this door, part 01. I'm working on a car, by the way, because the pen tool is particularly useful if you're retouching cars, because you can get such precise selections. And when you're doing something like, hey, the roof needs to be a certain color, or the highlight on the roof needs to be retouched a certain way, selecting manually the hard way, if you will, putting in the work, if you will, and using the pen tool to do that is just such an amazing way to get a great selection. But right now, this is not a selection. This is just a path. And by the way, if you're annoyed at looking at the path, go to your paths panel and just click out here in the gray, and you'll deselect the path. But we're going to select that path, and to convert it to a selection, you can right-click and choose Make Selection, or you can use the hotkey Command Return, that's Control-Enter on the PC. And now we have a selection. I can go back to Layers, I can throw like a Hue Saturation Adjustment layer, and adjust the hue of that front panel of the car. And just like that, we have a pink front quarter panel of our car, front quarter panel and hood. And we created that selection using the pen tool. Now, one of the cool things about the pen tool is, of course, the selection is saved, but we can also edit it later on down the road using the Direct Selection tool. So under the black arrow down here, the Path Selection tool, you can select the Direct Selection tool and click any part of your path. So I can click like, right down here, select this point, and I can click and drag the point, and click and drag the tangent handle, move it up a little bit, move this, I can move it over a little bit if I need to, or grab this tangent handle and adjust. I can move this point here, I can move it out a little bit, and then adjust this a little more, just to make the selection a little bit more perfect along the fender. I can select this anchor point, and just, you can nudge and adjust and tweak things, just that little tiny bit that they need to be adjusted to make everything just perfect. So that's the real amazing power of working with the pen tool in Photoshop. You can always go in and tweak and adjust. You can add points using the pen tool, or you can hover over your path. I need to make sure I select my path, but I can grab the pen tool and I can actually add points to a path that already exists. So I can hover over the path itself, add points. I can select, I can move those points. There's so much I can do with the pen tool, and it's so precise with these tangent handles. Definitely want to look into how to use the pen tool and to learn how to master this pen tool, because when it comes to creating selections, especially manual selections, the pen tool is the bomb. Now, just a quick side note, the pen tool would be horrible for trying to select hair like this because of all these semi-opaque edges. The reason it's great with the car is because the car is solid, it's got sharp, defined edges, and when it comes to sharp, defined edges, solid, not see-through stuff, the pen tool is just, it's the beast in Photoshop for making those selections. And once you've got the selection, you've got it, it's saved in your paths panel. It's a beautiful thing. So now we're going to head back to this image once more. I want to talk about the sixth thing, and that is using a channel to create a selection, or using a channel to extract an object. If we come over here to our channels panel, you can see that we have, of course, the saved selection that we created, but outside of that saved selection, we have the three channels that make up this RGB image: the red channel, the green channel, the blue channel. We can use these channels, though, to create a selection. And when I look at these individual channels, I'm going to shut off red and green. I'm looking for a channel that gives me maximum contrast between my subject and my background. This channel-based selection works particularly well when you have a subject that contrasts well against his or her or their background. So here I can see the blue channel is really going to do good things for me. Green, and we just want to turn the green channel by itself on. The green channel, as you can see, she's lighter and the background's light. There's just not as much contrast as that blue channel. So what I want to do, I don't want to mess with the blue channel itself. If I edit the blue channel, I start to mess up the composite RGB image, which is, the image that we're looking at here in Photoshop. So I'm going to shut the composite RGB image off by shutting off red and green channels, and I just click on my blue channel, drag it down to the new channel icon, and I've got this blue copy. All right, I can turn my RGB channel back on, and you can see I've got this funky looking red overlay. That's because my blue channel is turned on, right? So this is just sort of Photoshop's quick mask way of telling you, hey, look, the red stuff's not going to be selected. Stuff that isn't red is going to be selected, which doesn't mean much because it's a super complex selection, so don't worry if you don't quite understand. But one of the cool things about these channel-based selections is
we can apply stuff like a levels adjustment to this channel. Go image image adjustments, levels, and we could say, hey, drag this white point over, because we know we want out here to be solid white, and we really, in the end, want her to be solid black. If she's solid black and the background is solid white, we're going to get a pretty good selection. So let's go solid white, let's pump up the black, it's going to make her nice and dark. I'm going to pull the midpoint over a bit, something like that. I'm going to pump the whites a little bit more. All right, we're going to hit OK. Now you can see the highlights in her hair are really beginning to come out. So at this point, what I would do is I would take my brush tool and would make sure it's set to the blend mode of normal, opacity and flow both at 100%. Right click. I probably want to go with a really hard edge brush, 100% hardness. I'm painting with black, and it really helps to have a tablet for something like this. We can go in and just paint over all the stuff that should be black. Get as close to the edges as you can. Again, we're going to perfect the hair edges here in a second, but all the stuff in the middle, there's no reason why we can't just go in and paint with the color black and say, you know what, we know that we want all of this to be covered up and to be a solid color. We're just kind of helping Photoshop out a little bit by painting all this stuff in. We can get all the way up kind of close to the edge of her hair, right, because we can do all this manually by hand. Get up close to the edge of the hair. There we go. We can come here into her hands a little bit, but we really got to be careful to stay away from the edge too much, because we'll really start to mess stuff up. All right, great. At this point, we could hit Command or Control L to open up levels again. We could boost black a little bit more, boost white a little bit more. We want to be really careful, though. I'm going to zoom in on my image. We want to kind of try to maintain some of the semi-transparent grayness of the edges of our hair, because that's going to it's just going to look a bit better. So just keep that in mind as you're doing this. You don't want to lose kind of the semi-transparent nature of hair, because frizzy hair is, by its very nature, a little see-through. So once you kind of have this selection made, what we're ready to do is invert the selection, because with a channel, the white is the stuff that gets selected and black doesn't. So all we need to do is hit Command or Control I, and we're going to flip this. Well, as soon as we flip it, we can see we have a lot of light gray down here. We still need to work on her hand a bit, and we need to make sure everything up here is pretty close to solid black. Check out this really cool trick. You can go to the brush blend mode and set it to the blend mode of soft light. And when we do that, I'm going to make my brush a little bit bigger here. I'm going to right click, I'm going to give it a nice soft edge as well. We can paint in here with black, and you can see when we paint over the white part of the image, the black doesn't spill out over that. Because with the brush set to the blend mode of soft light, Photoshop is just saying, look, I'm going to attack pixels that are already black or dark gray and just make them blacker or more dark gray. So the same goes if we set white as our foreground color. We can kind of dab the edges of the hair a little bit. We can go in there and you can see it's just going to fill out the edges of the hair without kind of getting in there and polluting the black background. Right? And, here with her hand, we can really clean up the hand that we were having trouble with by just painting over it with a few passes using a soft light blend mode brush. Her knuckles are still a little bit black, but what we can do is we can go in now that we've kind of created the edge, right? We're establishing that edge. That's the most important thing. We're establishing the edge. You're going to see, this is an older way to make selections in Photoshop, but it can really be useful at times. We're going to go back, set this to the blend mode of normal, and I'm going to paint over these areas that are kind of left behind, that are, you know, still solid black. We're going to come here close to the edge. And, you know, you can spend as much time as you want refining this channel. And because it's a channel, it is going to be a saved selection, right? I can zoom out here. And if I turn on my RGB composite channel, you're going to see everything around her is kind of red. She's in full living color because she is exactly what we're going to select if we load that blue copy channel as a selection. Let's select the RGB composite channel. This is going to make sure we're working on the right image. We'll go to our channels here. We can Command or Control click on the blue copy channel. Go back to layers, and we can just throw a layer mask onto this layer. So go layer, layer mask, reveal selection. And you can see it knocks out the background, and we get a pretty darn good selection of her hair. Let's drag the solid color layer down here underneath her, and you'll see it's pretty good. It's almost as good as Refine Edge and Select a Mask. Nowhere near perfect. Down in here could use a little help. Out here it's a little too crunchy maybe. But you know, the more you create these channel-based selections, the more, I'm going to hit cancel, I don't want to do that. The more you're going to get better and better and better at creating these selections. So yeah, check that out. 3 different ways to extract the complex head of hair we've covered just in this one single tutorial. What? Are you kidding me? All right, check this out. This is actually really cool. We're going to come over to this Ferris wheel image. This may be a way of creating a selection that you've never heard of or never thought of before. This is particularly useful with an object like this, where it's super complex, a lot of straight lines, very contrasting over a relatively solid color background. A set of power lines, something with, I mean, there's just tons of little girders and pieces of metal here in this Ferris wheel.
we can go image, calculations. And what calculations is going to do is it allows us to take two channels and blend them together. So what we can do, we'll do the same thing. We're looking for contrast between our foreground object and the background. And then we choose a blending mode with which we blend them together. So I can go with like green channel and blend them using multiply. So multiply is going to basically take the darkest pixels and just really pile them on. And the Ferris wheel is nice and white here, but the sky's not nearly as dark as when we use the red channel. Let's go blue, blue. I don't really like that either. And there's these add and subtract options as well, which can be really helpful. But in this case, they're more helpful when you're blending channels for hair, I find. Although if we set this to an offset, I believe it would be of 0. Or no, let me go back to 128. Let me try just inverting one of these channels. Yeah, I mean, you can see it's not really gonna give us what we want here. Let's just go with 2 red channels. Let's go with both red channels. I'm not going to invert either one of them. And we're going to set the blending mode to either multiply or even we can try color burn. Look at that. Look at the sky. Almost solid black. And the Ferris wheel almost entirely solid white. We just spent all that time using levels, remember, to make our girl solid white? Well, calculations is going to do it in one click. Oh, a little experimentation, but one click. And I'm going to say, look, the result of this calculation will be a new channel. Hit OK. What do we have? We haven't affected our image. The reason our layer is red is because over here in the channels layer, we have a new alpha channel that's selected. If I turn my RGB layer back on, you can see we haven't messed anything up. Make sure I select my composite layer. You can see it's a regular old image. We haven't messed anything up. We've created this new channel, though. And look at this. Solid white, solid black. We can open up levels if we want, Command or Control L, and boost the white a little bit more if we think it needs that to really get the full oomph of the selection. And maybe I'll do something like that. And then I can hit OK. And what we can do is we can Command or Control click on this Alpha 1 channel, or we can go select Load Selection and choose Channel Alpha 1. And the operation is going to be yes to create a new selection. Hit OK. And we've got this really complex selection. And let's just use that hotkey we learned before. Let's select our RGB composite channel, or yeah, up there at the top, so we're back working on our image. We'll use that hotkey we used before, Command or Control J, to pop the Ferris wheel up onto its own layer. You can see we've extracted this white Ferris wheel from the background. Now, a couple of obvious problems are the darker areas, the top bits of each Ferris wheel car are kind of not there. Well, not kind of not there, they straight up aren't there. But that's very easy to go in and paint that stuff back later on if you need, or add to that selection, well, if we're not popping this up onto its own layer, right? If we're instead creating a layer mask, you can always go in and paint with the color white and just get all that stuff back. But for now, I'm just going to pop this up onto its own layer, and we're going to leave it up there. We'll come back to this image at the end of the tutorial. I think I'll probably show you, one last tip when it comes to creating these selections. So let's move on to number 8, and number 8 is also really cool. I'm going to deselect that path. I don't want to see the path. Creating a selection and extracting an object based upon its color, or even just the tonality of it. Go select color range. Oh, actually I have to click color range, there we go. And what we can do is under selected colors, we can choose something like, hey, select the yellows in this image. And you can see this yellow stripe here, and sure enough we can see white. Look at that super white there across the front, hit OK. And we've got that yellow stripe selected, and very, very tiny bits of the yellow in the walls back here. And we can't even see the selection. They're so faint, they're not even showing up with these marching ants. But we can see the marching ants down here around the stripe in the road. Command or Control D to deselect. Let's just select the obvious thing here, the car. So we'll go select color range. We can try selecting the reds. You can see, it's going to pick up most of the car and a lot of the, well, not really a lot, but bits of the building behind it as well. Or we can choose sampled colors. Now also note, you can straight up select highlights, midtone, shadows, and even Photoshop will do an okay-ish job of selecting skin tones in general if you choose skin tones. Let's just choose sampled colors here. We can use our eyedropper, and let's just select the front quarter panel of the car. You can hold down Shift and select multiple colors of red, and then use the fuzziness slider to sort of increase or decrease the amount of reach this has, kind of the liberality with which Photoshop is looking for these reds. So I'm going to go fuzziness at about 148. That looks pretty good. You don't really know until you start messing with the selection just how good or bad it is. So let's select this by hitting OK. You can see it loads this pretty complex selection. It even grabbed the red in that sign on the wall and some red up here in the base of these ledges. That's kind of cool. Let's add a hue saturation adjustment layer and just try shifting the hue of the car. And you can see
we can just shift the hue of the car. There we go, it's a pink car now. Maybe make it a darker car by reducing the brightness or pump up the saturation a little bit. Whatever you want to do. You can do all kinds of stuff. You can very quickly make selections this way. And of course, with this selection, you could just pop these colors up onto their own layer. I'm going to Command or Control click that layer mask, I should say. Hide the layer, select my background layer, and hit Command or Control J. And we just pop all of that red stuff up onto its own layer. Just, it can be a really neat effect depending on if you're working on some kind of design where you want to extract a color like this. Just options. It's always great to have options. And color range is a really, really cool way to select difficult to select areas very quickly, like this car. You can see it's way faster than selecting with the pen tool, but it's also, if I Alt or Option click on the mask, we can see it's also way less precise than the pen tool. Now, in the case of this car, we can probably kind of get away with it. If this is our photo and we want to change the color of the car, no big deal. It takes, 20 seconds. It's really easy with color range. Now moving on to the 9 option, I'm going to come down here to this image. This one's really cool. I love this way of creating selections really quickly, and it very aptly is named the Quick Selection tool. It's right down here at the bottom of the Tools panel. It's this little icon here. Before we even use it though, double click on it and you get Quick Mask options. I like to set this to color indicates selected areas. And the reason I do that is because this way, when I'm painting, the areas I'm painting, those are the areas that are actually going to be selected. And a color of red is great. You can choose any color you like. Red is the default in Photoshop, so I tend to stick with that. That's fine. Hit OK, and we've got our brush, very soft edge brush. I'm going to use my right bracket key to make the brush quite a bit bigger. And I want to create a selection over this little river area at the bottom of these waterfalls. So I'm just going to paint with black. My foreground color is set to black, but you can see as I paint, I'm getting this red overlay. Remember, that's the color we set. I've got very soft edges, so I can quickly paint over this river. And what's going to happen here, I'm just going to paint like out to there. It doesn't need to be perfect for the sake of this tutorial. The nice thing about this is you can very quickly select areas that may be kind of difficult, that you don't need a super precise selection of. Maybe I want to just change the color, generally speaking, of the water in here, and using a soft edge brush means my selection is going to naturally feather out at the edges. It's not going to be in a very hard stop. It's going to fade itself back into the image. To convert this to a selection, hit the letter Q. Q, by the way, gets you in and out of Quick Mask mode. So hitting the letter Q converts our painting to a selection. You can see we've got marching ants. We could add something like, I don't know, let's go with the color balance adjustment layer here and pump more cyan and more blue into our water, or maybe not more blue, maybe more yellow. We want this water to be more sort of greenish, cyan colored, and that's exactly what we can do. So you can see there's before, there's after. And we can go in, it looks very natural, right? You would never know. It's a very quick, easy way to create selections that are relatively complex, but you don't need it to be so exact that you have every little nook and cranny along the shoreline picked up exactly. Using Quick Selection, such a fast and easy way to create those types of selections. So the 10th thing here in this tutorial, when it comes to creating selections and cutting anything out in Photoshop, is kind of the stuff we've been covering all along. What do I do once I have a selection? Well, remember, we talked about once you have your selection, you could save that selection. And it's going to do what? Well, it's going to save it as a channel. You can, as we did over here in this image, when you create a selection around the building, you could pop it up onto its own layer using Command or Control J. And you can grab your Move tool and you can move that object around, cut it out. You can move it, you can transform it here, edit, free transform. You can move it around, scale it, size it, do whatever you want with it. You can also, as we did over here in the Ferris wheel example with calculations, when we load that selection by Command or Control clicking on that channel, we can select our image, and just by hitting the new mask icon, you convert that selection to a layer mask, which is incredibly useful. Let's just undo that, Command or Control D to deselect. And there's really so much more you can do, like we talked about there in the Quick Selection. You can just use that, you create that selection, and when you create an adjustment layer, it takes your selection and automatically converts it to a mask. So the adjustment layer is sort of wrapped and contained within that selection that you created, and it's so fast and so easy. So now the last thing I want to talk about, sort of this will be the bonus tips. This is number 11. I know the tutorial said only 10 things. Let's go for 11 here. Defringing. So once you've created and cut something out, this can be really, really nice and really useful. Let's delete our color balance layer here. Let's grab one of our blonde girls. Let's grab the one on top here, and I'm going to grab her and drag her over to this landscape photo, drop her in place. So you can see the hair, it's got some light haloing around the edges, right? You can see how the edges do not look nearly as perfect as they should. They look really nice considering the image and the complexity of the edge. Let's just Alt or Option click on our mask here. So we've got all this white out here. This is just because we're dragging from this portrait orientation.
this image that's more portrait orientation, I should say, to an image that's landscape orientation. I Alt or Option clicked on the mask to bring up the black-white alpha channel view mode. I am going to use my rectangular marquee tool to create selections. Hold down Shift to add to that selection. Create those two selections. Go Edit, Fill. I'm going to fill them with black. Hit OK. Just so we have a nice uniform mask. Command or Control B to deselect. Alt or Option and click to get out of that view mode. Now what we can do is something, this method of defringing is called decontaminate color. Now really quickly, if we go back to select the mask here, we did have an option when we output it to the new layer with layer mask to turn on decontaminate colors. Now I found that decontaminate color is really hit or miss, so I don't always like to use it. I'm going to hit cancel. I'm going to show you another way to use decontaminate color. You can do it by going layer, matting, and matting's not active for us. Why? Because we have the layer mask selected. We want to make sure we have the layer selected. Let's go layer, matting, color, decontaminate. Now you can see we get the slider that pops up, and this allows us to have more sort of heads-up control over how much decontamination there is. No decontamination, we have all of this kind of, gray haloing. The more we decontaminate the color, the more it kind of gives us this faded color, which it still doesn't look perfect, but it does look a whole heck of a lot better than it did. And sometimes you can find a sweet spot where it just looks right. See, at 100%, it's doing too much damage. But back here around 65, 70, that's probably the happy zone of, it's not the greatest selection we could have made, but this helps the edges just a little bit more. Now, one last thing. Over here in the Ferris wheel image, we pop that Ferris wheel up onto its own layer. Let's add just, a solid color layer here beneath it, just so we can see what happens. Bright red, fine. Great. All right, let's look at all the edges of the Ferris wheel. They really don't look too bad, but we can make them even better. So just select that layer, and this goes for any graphic you've cut out, anything like that. You can, again, go layer matting, defringe, and let's just defringe this, 1, maybe 2 pixels. I'll go 1 pixel, hit OK. And you're going to see, as you said, it was very subtle. Look at those edges. See how it just helps bring back the edges. It helps defringe and get rid of any little color edges that are on those edges that just little tiny bit of black that's left behind, or a little tiny bit of white that's left behind, especially when you're doing something like this that has a lot of straight edges. Maybe you're cutting web graphics from one website out of something into another website into something, and you have a little fringe of some color left. Defringing works so amazingly well, and by the way, remove black and white matte also work really well for getting rid of just a little black edge or a little white edge that are left behind on your graphics as well. And just generally that stuff can be super duper useful. Man, it feels like we've been all over the place with this video. That's 10, no, 11, count them, 11. ইলহাম আছেন? আচ্ছা, ইমেল সিগনেচারের ডিজাইন কয়জন করেছেন? গতকালকে যে ক্লাসটা নিলাম, একটু স্ক্রিন শেয়ার করে দেখান তো ফাহিম, কেমন করলেন? মাইক্রোফোনের প্রবলেম মেবি নাকি আপনার? আচ্ছা ঠিক আছে, আপনি একটু স্ক্রিন শেয়ার করে জিনিসটা খালি দেখান। ও ফোনে আছেন? আচ্ছা, ফাহিম করেছে, আপনার কি ট্রাই করেছেন? ইলহাম, শেফায়েত, ইয়াসির, রেজওয়ান। ভাইয়া আমি গতকালকে করতে পারিনি, ওটা একটু বিজি ছিলাম তো, আজকে আমি ট্রাই করবো। আচ্ছা, উজ্জ্বল, তারপরে মাহমুদ, জীবন, হুমায়রা তাসনিম করেছেন। ডিজাইনটা একটু দেখান তো কেমন হয়েছে দেখি। এখন কথা হচ্ছে যে ক্লিকেবল যে হতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আপনারা ডিজাইনটাও ক্রিয়েট করে আপনাদের ইমেলে পিকচারটা অ্যাড করতে পারেন। তাহলে অন্তত এতদিনে আপনাদের যাদের জিমেলে সিগনেচারটা অ্যাড করা নাই, তারা যদি পিকচারটাও অ্যাড করেন, এটাও কিন্তু অনেক।
হ্যাঁ দেখেন সুন্দর হয়েছে দেখেন। ছবিতে শ্যাডো ইউজ করেছেন তাই না? রায়হান মাইক্রোফোন অফ আছে। বাইরে যাও না একটু। লিংকটা কি ক্লিকেবল করেছেন? আচ্ছা ফেসবুক দিয়েছেন, লিঙ্কডইন দিয়েছেন, টুইটার দিয়েছেন, ইনস্টাগ্রাম, তারপরে আপনার পিন্টারেস্ট। আচ্ছা তো পাশে আপনি আরেকটা আইকন দিতে পারতেন, আপনার মেইলের আইকন দিতে পারতেন। মেইলের আইকন দিলে তাহলে আপনার কারো যে মেইলটা তো কি ক্লিকেবল আছে? আচ্ছা ভেরি গুড। মেইলে ক্লিক করেন তো, লিঙ্ক আপ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলি রায়হান, হ্যাঁ, যে আপনি যখন আইকন ইউজ করবেন, হ্যাঁ আইকন যখন ইউজ করবেন আপনার ফন্টের কালারের সঙ্গে ম্যাচিং রেখে আইকনটা ইউজ করবেন। আইকন কিন্তু অনেক কালারেরই আছে, হ্যাঁ। এই জায়গায় আপনারা যদি চান যে যেটার যে আইকন, যেমন ফেসবুকের যে আইকন সেটা ইউজ করলেন, লিঙ্কডইনের যে আইকন সেটা ইউজ করলেন। পিন্টারেস্টের কিন্তু আইকন আবার নীল না, পিন্টারেস্টের আইকন কিন্তু আবার আপনার হচ্ছে লাল মেবি, তাই না? হ্যাঁ এখানে আপনারা মানে যে ওয়েবসাইটের যে আইকনের যে কালারটা আছে সেই কালারটাও দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা 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 দেখেন এখানে আপনাদের বাকিদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারেন, প্লাস বলতে পারেন। রেজওয়ান এখানে যে ক্লিকেবলে হতে হবে এমনটাও না কিন্তু, হ্যাঁ এখানে যদি আপনারা পিকচারটাও জাস্ট ডিজাইনটাও যদি দেন তাও হবে। আর সাইজটা কত দিয়েছেন রায়হান? সাইজটা এটা আমি ওয়ার্ডপ্রেসের ইয়া দিয়ে করছি তো, মানে কোডটা কপি করে বসাই দিতে পারে। আচ্ছা আচ্ছা ওইখানে কাস্টম সাইজ নিয়ে করছি, এক একটা এক এক রকম সাইজ নিয়ে। আর এই যে পরে টেক্সট গুলো নিচে হচ্ছে ইয়া থেকে আপনার এইখান থেকে করছি এটা। এখানে ভাইয়া পরে টেক্সট গুলো বসাইছি। হ্যাঁ কেউ যদি চান যে এইখানে ডাইরেক্ট দিতে, এখানেও কিন্তু সরাসরি ডাইরেক্ট দিতে পারবেন। আমি শুধু ফ্রেমটা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে। এটা ট্রাই করেছেন কাউকে দিয়ে? জি ভাইয়া, ওই তো একটা মেইল সেন্ড করছি একটা কাজ করছে ভাইয়া। আচ্ছা আচ্ছা যাই হোক এখন উনি যদি এখন উনি কিন্তু একবারে আপনার সব
ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। যে দেখা গেল যে যদি আপনাকে ফেসবুকে নক করা লাগে সে ফেসবুকে নক করবে, মেল যদি দেওয়া লাগে মেল দিবে। আপনার সোশ্যাল মিডিয়াগুলো ওইখানে অ্যাড আছে, প্লাস তার মনে করেন যে আমার যেটার দরকার পড়বে অ্যাকচুয়ালি আমি সেটাতে তখন আপনাকে সেভাবে নক করে দিতে পারবো। সুবিধাগুলো হচ্ছে এটাই। আর হৃদয় কোথায়? হৃদয় ভাই একটু ফ্যামিলিতে সমস্যা হয়েছে তো, ওই মেবি আজকে জয়েন করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আমাকে জানাইছে। আর তো 3টা দিন, 2-3 দিন আর। আচ্ছা, আপনারা আর কে কে করেছেন একটু বলেন। সমস্যা নেই, না করলেও প্রবলেম নেই। এটা করলে আপনারা নিজে অ্যাড করতে পারবেন। মাহমুদ করেছেন কি? মাহমুদ, তারপরে তাসলিম। না ভাইয়া, আসলে আমি একটা কন্টেস্ট করতে নিয়েছি তো ওইখানে মনোযোগ দিতে আর এদিকে করা হয়নি সিগনেচারের কাজটা। বিজনেস কার্ডের কন্টেস্টটা? জি, ওই যে সিম্পল বিজনেস কার্ড আমি 23টা এন্ট্রি দিচ্ছি ওটাতে, আর একটাতে মানে প্রথম দিনেই হচ্ছে আমার 5 স্টার রিভিউ দিচ্ছে, আর তারপরে দেখলাম যে আর কয়েকজনকে সিলেক্ট করছে, তারপরে আমি কয়েকটা এন্ট্রি দিলাম, তার আজকে ওটার শেষ মানে টাইম শেষ হবে সন্ধ্যায়, দেখা যায়। ভেরি গুড। একটু স্ক্রিন শেয়ার করে কার্ডগুলো একটু দেখাবেন যদি প্রবলেম না হয়, একটু দেখান। আচ্ছা ঠিক আছে। ফ্রিল্যান্সারটাও কিন্তু অনেকে ভুলে যায় না। পাশাপাশি দেখেন আপনারা যদি প্রত্যেকটা মার্কেট প্লেস একটু একটু করে ট্রাই করেন, হ্যাঁ, আর্ন কিন্তু মনে করেন যে আহামরি কোনো ব্যাপারই না, আসতে বাধ্য হবে তখন। কিন্তু যদি ট্রাই না করেন তাহলে কিভাবে হবে? এই সম্ভব বলে, এই সম্ভব। সাউন্ডটা একটু কমাও, আরো কমাও। হ্যাঁ তাসলিম, দেখা যাচ্ছে। এই যে এটা আমার মানে এটাতে শুধু 5 স্টার দিচ্ছে। আপনি ওই যে আপনার এন্ট্রিতে যান দেখি, মাই এন্ট্রি। এগুলো সবগুলোই কিন্তু উনি দেখছে। এখন মানে উনি শুধুমাত্র প্রত্যেকে হচ্ছে 10টা 12টা করে দিচ্ছে, তাদের কাছ থেকে শুধু একটাতে করে উনি মানে রেটিং দিচ্ছে, আর বাকি সবগুলো রাখে দিচ্ছে। উনি ঠিক একই কাজ আমাদের ক্ষেত্রে করছে। হ্যাঁ, কারণ কি মানে ডিজাইনগুলো কিন্তু প্রায় আপনার সবগুলো সেম ক্যাটাগরি। এটা একটা জিনিস লক্ষ্য করেছেন? জি, উনি একই বলছে যে হচ্ছে এরকম। আমি অবশ্য 6টা ছবিতে কাজ করছি, উনি শুধু দেখাচ্ছে। উনি একদম মানে পুরোপুরি বলে দিচ্ছে যে কি কি লাগবে ওনার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, হ্যাঁ, ডিসক্রিপশনে যেটা যেভাবে দেওয়া থাকুক না কেন, দেখা গেল যে ওনার কথা মতো আপনি করলেন, ঠিক আছে, ওনার কথা মতো আপনি করলেন, আপনাকে 5 স্টার দিল। আবার উনি আরেকটাতে যখন দেখবেন যে ওনার কথার বাইরে, হ্যাঁ একটু এন্ট্রিতে আসেন, অল এন্ট্রিতে আসেন, তো মাই এন্ট্রি থেকে অল এন্ট্রিতে আসেন। এখন ওনার কথার বাইরে যদি দেখবেন যে কাউকে যদি সে 5 স্টার দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে তার ওই কালারগুলো পছন্দ হচ্ছে। কারণ আমরা ফ্রিল্যান্সারটা এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার বাইরের পছন্দ সেকেন্ডেই চেঞ্জ হতে পারে। হ্যাঁ, দেখা গেল উনি দিয়েছেন ব্লু আর হোয়াইটের মধ্যে কমিউনিকেশন থাকতে হবে, আবার কেউ দিয়ে দিল ব্ল্যাক,
যদি দেখবেন যে আপনাকে 5 স্টার দেওয়ার পর ওনার কথা বাইরে যদি কেউ কাজ করে থাকে, তাকে যদি 5 স্টার দিয়ে থাকে, তাহলে মনে করবেন যে ওটাও তার পছন্দ, তখন ওই ক্যাটাগরির কার্ডগুলো করার চেষ্টা করবেন। এখানে প্রায় নিচে আসেন একটু। ফাইভ স্টার অনেককেই দিয়েছে, তাই না? জি, 31 জনকে দিচ্ছে। এই কন্টেস্টে ভাইয়া আমিও এন্ট্রি দিছিলাম, কিন্তু হচ্ছে যে পরে দেখলাম যে আসলে সিম্পল ডিজাইনের মধ্যে যা যা সম্ভব হয় সব রকমেরই এখানে দেওয়া হয়ে গেছে এবং ওনার এন্ট্রিও দেওয়া শেষ। এখানে তো 899টা এন্ট্রি হয়ে গেছে। আর কোনো সিম্পল ডিজাইনই বাকি নাই। আর কমপ্লেক্স গুলো করতে গেলে উনি ডিরেক্ট মানে রিজেক্টেড করে দিচ্ছে। সিম্পল লাগবে, এক পার্টে খালি হচ্ছে ওই ওশানের ছবি লাগবে, মাঝখানে লোগো, আর আরেকদিকে সিম্পল, আর কিছুই নেই। এখন এগুলোর উপরে আর কোনো ডিজাইন বাকিও নাই। মানে হ্যাঁ, ঠিক আছে। মানে ফ্রিল্যান্সার এই কথা কি আপনাদের জানা ছিল যে দেখা গেল যে উনি যেটা রিকোয়ারমেন্ট দিয়েছেন, হ্যাঁ, এই জিনিসটা একটু বলি, যেটা একটু আগে রিপিট করলাম, যে যখনই দেখবেন যে উনি অন্য ডিজাইন বা অন্য ক্যাটাগরিতে যখন 5 স্টার রিভিউ দিচ্ছে, হ্যাঁ, তখন মনে করবেন যে তাহলে তার ওই ধরনের কার্ডগুলো তার পছন্দ হচ্ছে, তখন ওই সাইটগুলো ওই রিলেটেড কার্ডের মধ্যে ডিজাইন করার চেষ্টা করবেন। বুঝছেন ইয়াসির? কারণ এটাই কিন্তু ফ্রিল্যান্সারে প্রায় এরকম হয়ে থাকে। মাঝে মধ্যে দেখবেন যে আপনি একটা কাজ করলেন, উনি ওনার ডিটেলসে দিয়ে দিয়েছে ব্লু হোয়াইট, কিন্তু ব্ল্যাককে আবার 5 স্টার দিচ্ছে। এখানে দেখেন আপনার লোগোগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, শেয়ারটা লাভ করলাম। আচ্ছা হুমায়রা, ঠিক আছে। এই তো ভাইয়া আছি। কাজ করতেছেন কোনটার উপরে? ভালো করার ইয়ে করতেছি তো, আচ্ছা, আর তেমন করতেছি না, পরীক্ষা পরশুদিন থেকে। অনলাইনে? জি, অনলাইনে নেবে। অনলাইনে এক্সাম দিবেন কিভাবে? ওখানে কোশ্চেন তো ওখানেই থাকবে, মানে এমসিকিউ টাইপের থাকবে কি? না, এখানে আসছে দেবে 3 ঘন্টা যে লিখিত হয়, এটা লিখে খাতায় লিখিয়ে খাতায় লিখে ছবি দিতে হবে? ভাইয়া ওই আমি আর আমরা মনে হয় বৃহস্পতিবার ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবো না, আমাদের ওই 4টা টোটাল এক্সাম আসতো মিড টার্মে। আচ্ছা, 3 তারিখ, আর শুধু এইটাই, আর এরপরে তো আর ক্লাসে ডাকি নাই, শুধু 3 তারিখে আছে। আপাতত আর ক্লাস 3টার মতো ক্লাসই আছে। হ্যাঁ, টাইম টোটাল 3 ঘন্টা, তো আমাদের 9টা থেকে আর কি 12টা পর্যন্ত। আচ্ছা, এই এক্সামগুলো মানে কিভাবে দিবেন? ওটা ভাইয়া মেনলি হচ্ছে গুগলের মাধ্যমে, ওই গুগল ক্লাসরুমে ওরা কোশ্চেন দিবে, আপনার অ্যাসাইনমেন্ট করে ওই পিডিএফ করে জমা দিতে হবে ইউনিভার্সিটির লিঙ্ক, সেখানে জমা। তারপরে ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী ওরা হচ্ছে নাম্বার দিবে, আবার দেন ভাইবা নিবে আর কি। লেখাগুলো মানে আপনাদেরকে তো ভিডিওতে মনে ই করবে নাকি? মানে আপনাদেরকে মানে দেখবে তারা কিভাবে? ভিডিওতে তো দেখবে যে লিখতেছেন কিনা, তাই না? আচ্ছা। আর লিখিতটা? লিখিতটা ওই পিডিএফ করে দিতে হবে, মানে নিজে খাতায় লিখে পিডিএফ করে দিতে হবে, জমা দিতে হবে। দেখে তাহলে তো এতে কোশ্চেন দিয়ে দিবে, পরীক্ষা শুরু হবে। এখন দেখে লেখি বা কিভাবে লেখি সেটা আমাদের ব্যাপার। কিন্তু আসলে ভাইয়া দেখে দিলে লিখবো, সেইটা তো হয় না, কারণ আমাদের তো বাংলা ইংলিশে না যে গুগল
আরবিতে কিন্তু পাওয়া যায় মাহমুদ, এটা জানেন কি? আরবিতে পাওয়া যায় কিন্তু এই সব বিষয় আসলে পাওয়া যায় না ভাইয়া ওইভাবে। দেখ, দোয়া করি ভালোভাবে পরীক্ষাটা দেন। এটা কত মানে এটা কি মানে কত সেমিস্টার এটা যাচ্ছে? আমাদের এটা ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। এই যে অবস্থা, অনেকেই থাকতেছে, বের হয়ে যাচ্ছে, বৃষ্টি, ওয়েদার সব মিলে একাকার অবস্থা। ভাই আজকে খুবই খারাপ অবস্থা। আমি তো অর্ধেক কথা শুনতেই পারি না, মানে আমার নেটের প্রবলেমই, কেটে কেটে কথা আসছে। আচ্ছা, 4 বছর না এখানে আপনার 2 বছর 3 বছরের কাছাকাছি প্রায় চলে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সব সেশন জট মানে আছে কি সেশন মিলে? সেশন জোট প্রত্যেকটা জায়গাতেই আছে। হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া। ওই হিসেবে আপনার মনে করেন যে সেশন জোট থাকবেই। 2 বছরের কথা বলে সেখানে 3 বছর প্রায় 3.5 বছর পার হয়ে যায়। এখানে আপনার 60-র মতো প্রায় পড়ে যায়। এটা কি ইয়ারলি না সেমিস্টার 6 মাস পর এরকম একটা? এটা টোটাল কোর্সের কথাই বললাম। না না, টোটাল এই অ্যামাউন্টটা ভাই কি একবারে পে করতে হয় নাকি ইয়ারলি অথবা? না না না, আপনার মনে করেন যে এডমিশন যা ফর্ম ফিল আপটা, হ্যাঁ ফার্স্ট ইয়ারে একভাবে আলাদা, দেন আবার সেকেন্ড ইয়ারে আবার এডমিশন যা ফর্ম ফিল আপটা একবারে, হ্যাঁ এইভাবেই দিতে হয় আর কি। এইভাবে টোটাল মিলে তারপর আপনার মনে করেন যাতায়াত এটা সেটা নিয়ে সব কিছু মিলে এরকম পড়ে যায় আর কি। আর এটা বয়সে করতে পারবেন, কিন্তু যে প্র্যাকটিসের ক্ষেত্রে এক একটা বারে প্রবলেম করে। প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 32, তারপর 35, কোনো বারে এগুলো আপ মানে নেয় না, ওদেরকে অ্যালাউ করে না। ও, তা আমি হতে চাচ্ছিলাম, বাট আমার সার্টিফিকেটে 30 আপ হয়ে গেছে, এই জন্য আর কি এই কথাটা বললাম। আচ্ছা, একমাত্র ঢাকা বার যেটা আছে, হ্যাঁ ঢাকা বারে ভাইয়া আমার তো যে মাস্টার শেষ হয়েছে, আমি তেজগাঁ কলেজ থেকে মার্কেটিং এ মাস্টার্স করছি। তো ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম সিনিয়র অ্যাডমিন হিসাবে, এবং ওদের আইটি ডিপার্টমেন্টটা দেখতাম। তো করোনার কারণে ভাই আসলে খুব বিপদে পড়ে গেছি আর কি। ওদের বিজনেস নাই, একটা এখন তো কিছু করতে হবে, তো একটা ফার্মাসিউটিক্যালে কাজ করতেছে আর কি। আচ্ছা, হ্যাঁ যেহেতু আমাদের নিজের ফার্মেসি আছে, তো পরিচিতর কারণে আর কি মোটামুটি টার্গেট পূরণ পুরোপুরি না হলেও হয়ে যায় আর কি। এইগুলোতে লেগে থাকেন। হ্যাঁ, আমি যেটা মানে সাজেস্ট করবো আপনাদেরকে, যে ধরুন লতে ভর্তি হলে সাপোজ, হ্যাঁ আপনাদের বয়স শেষ হতে হতে কোর্স কমপ্লিট হতে হতে দেখা যাবে যে অনেক কিছু পার হয়ে যাবে। তো ওদিকে কেউ আবার নেগেটিভ মনে নিন না, ওদিকে টাইমিং না দিয়ে আপনি এমনি এদিকে যদি লেগে থাকেন, এটা প্লাস পয়েন্ট আপনাদের আছে, আমি যেটা মনে করি। না ভাই, অ্যাকচুয়ালি আমার তো এখন মানে ফুল অ্যাম্বিশন, ফুল টার্গেট হয়ে গেছে মানে ফ্রিল্যান্সার হওয়ার আর কি। এখন বাকিটা নিজের চেষ্টা আর কি। সেটাই বললাম যে টার্গেট একদিকে রাখেন, দেখেন যে স্টার্টিং এ যদি একটুকু প্রবলেম হয়, হ্যাঁ আর্ন কিন্তু আসবেই, আজ হোক কাল হোক পরশু হোক আর্ন কিন্তু আসবে, যদি লেগে থাকেন তাহলে আসবে। আর আদারওয়াইজ যেগুলোতে যদি যান, হ্যাঁ গেলে জাস্ট শুধু আপনার টাইমিংটাই কিল হবে, আদারওয়াইজ কিছুই না। হ্যাঁ, টাইমিং প্লাস মানে দুটোই কিল হবে, আর আপনার জাস্ট একটা সার্টিফিকেট আসবে, এর চেয়ে বেশি কিছু কিন্তু পাবেন না। আর ওই সার্টিফিকেটেরও দেখা যাবে যে মূল্যায়ন সহজে কোথাও হবে না স্টার্টিং এ, সেজন্য বললাম। হ্যাঁ, কেউ কিন্তু আবার আপনারা নেগেটিভই নিয়েন না। না 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 ভাইয়া, এটা তো আসলে একটা পজিটিভ একটা বিষয়, কারণ বয়স বিষয়টা অনেক বড় একটা ম্যাটার করে। আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। হ্যাঁ সেটাই, বাস্তবতাটা কিন্তু খুব কঠিন, এবং এটাই মনে করেন যে রিয়েল। হ্যাঁ, যারা অনেকে মনে করেন যে অলরেডি এগুলো সেক্টর থেকে পার হয়ে গেছে, যদি কাউকে জিজ্ঞেস করেন দেখবেন যে অনর্গলভাবে তার মানে কি বলি যে আত্মকাহিনী লিখে ফেলবে। অ্যাকচুয়ালি ভাই, যে ফ্রিল্যান্সার হতে মানে আমি সাইড থেকে কিছু হেল্প পাচ্ছি, আপনারা আছেন, আপনি আছেন, তো এই কারণে আর কি আমার এখানে আসার বেশি দিন থেকে না, জাস্ট 6 মাস থেকে আর কি। এতদিন তো ইউটিউব থেকে যা পাইতাম বা কপি করতাম, যাই শিখতাম, সাইজ টাইজ সম্পর্কে কোনো ধারণা ছিল না, সম্পূর্ণটা আর কি আপনার কাছ থেকে
স্টেপগুলো দেখাও। কথা হচ্ছে যে প্র্যাকটিস থাকবে, হ্যাঁ প্র্যাকটিস করবেন। আপনাদের যে মানে কাজের যে কোয়ালিটিটা, হ্যাঁ কাজের কোয়ালিটিটা অটোমেটিকলিভাবে আসবে যখন আপনি রেগুলার এক একটা প্র্যাকটিস করতে থাকবেন। হ্যাঁ এই যে কন্টেস্টটা দেখেন, কন্টেস্টে কত সুন্দরভাবে আপনার ইয়াসির পার্টিসিপেট করতেছে, তারপরে আপনার যে তাসনিম পার্টিসিপেট করতেছে, এটা যে মানে দেখে ভালো লাগে যে হ্যাঁ যাক অন্তত এই ব্যাচ থেকে কেউ না কেউ কাজটা তো অন্তত করতেছে, ফাহিম কাজ করে। আসলে ভাই ফ্রিল্যান্সারের কন্টেস্টটা আমি বুঝি না যে ক্লায়েন্ট কি চায়। আমি আমার অ্যাকাউন্ট হওয়ার আগে আমি আরেকজনের অ্যাকাউন্টে একটা কাজ করে দিয়েছিলাম, সেটা হলো আপনি একটা ইয়া মানে থাকে ইউটিউবের কাভার ফটো। আচ্ছা তো ভাইয়া ইউটিউবের তো কাভার ফটোর একটা সাইজ আছে, মাঝখান দিয়ে কত টাকা সাইজ, উপরে 1400 বাই সামথিং। তো আপনার ক্লায়েন্ট হলো যাকে উইনার করছে, যে ডিজাইনটা সাবমিট করছে, ওর কোনো সাইজ নাই, মাঝখান দিয়ে কিচ্ছু নাই, একটা কোনার মধ্যে লেখা একটা গাড়ির ছবি। মানে কেমনে ও যখন আপলোড দেবে তখন তো ওর কাভার ফটো সই করবে না। আচ্ছা এখানে সাধারণত হয় কি যে দেখা যাচ্ছে যে আমি পিকচার দিলাম একটা, কিন্তু আমার ক্লায়েন্টের সঙ্গে যখন কমিউনিকেশন হয়ে যায় আলাদাভাবে কিন্তু চ্যাটিং হয়, কথা হয়। ইভেন আপনারা দেখবেন যে সেকেন্ড ব্যাচে আমার মানে আপনাদের সেকেন্ড ব্যাচে যে রকিবুল, যিনি ওই যে জিম স্যাভেজের কন্টেস্টটা উইন করেছেন, উনি কিন্তু কথাবার্তা সব কিছু ওই আপনার মেসেজেই কথা বলেছেন। ওনার এন্ট্রি যেটা দেখেন, ওনার এন্ট্রিতে কিন্তু কোনো স্টার দেওয়া নাই, এই জিনিসটা লক্ষ্য করেছেন? না আমি দেখি নাই, একটু দেখিয়েন যে এন্ট্রি দেওয়া নেই, কিন্তু ওনার কমিউনিকেশন হয়েছে, উনি যা যা যাবতীয় কিছু সব কিছু দিয়েছে। আরে মহুয়া চৌধুরী এখন আসছেন, যাবতীয় কিছু ওনার সব কিছু এখানে উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ তার কমিউনিকেশনটা হচ্ছে অনেক, যে কমিউনিকেশনের সময় আপনার যখন সাবমিট করে দিচ্ছেন মেসেজিংয়ে, তখন কিন্তু সেটা ওখানেই কিন্তু কথা হয়ে যাচ্ছে। সেটাই আর কি। না উনি আর কি টোটালি আমি পুরো শক হয়ে গেছে যে ইউটিউবের কাভার ফটো তো এইভাবে হয় না অ্যাকচুয়ালি, আপলোড করলে তো পুরোটা আসবে না। কি দেখে যে উইনার করছে আমি এখন পর্যন্ত আমার মাথায় আসে না। আচ্ছা কিন্তু হচ্ছে যে পিএনজি ফাইল নাই। ওকে, তো আরেকটা ছবি পাঠিয়েছে, ওটাকে কেটে আবার এখানে লাগাই, যেটা পছন্দ করছে। তো সেকেন্ড টাইম বলছে আচ্ছা ওকে জানাবো, সেকেন্ড টাইম আবার ব্লক করছে, করে ইন্টারভিউ দিচ্ছে, বলছে যে একটা নাম দিছে, আপনার ওটার নাম দিচ্ছে হলো পুমাস ল্যান্ড। তো ওটা একটা লোগো তৈরি করতে হবে, লোগো তৈরি করে ওদের একটা বিজনেস কাভার ফটোর মধ্যে তৈরি করে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে দিলাম, তো ওটা পছন্দ করছে, তো করার পর আমাকে টান করছে। তারপরে ভাই ঈদের পরে আবার আমাকে নক করছে, ফোন দিছে। তো ফোন দিয়ে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি কোথায়, আপনি মানে পরশু এসে আমাদের এই কোম্পানিতে জয়েন করেন, মিতালি গ্রাফিক ডিজাইনার ভাই। আচ্ছা আচ্ছা ওরা মেনলি যে আমার ইন্টারভিউ ক্যানাডায় থাকে, তো ওরা সম্ভবত ভাই যে এসিও টিসিও করে আর কি। তো স্যালারি স্ট্রাকচারও ভালো ছিল। তো এখন ফোন দিয়ে বলতেছে আপনি আসলে আপনার ল্যাপটপটা নিয়ে আসেন। তা আমি বললাম যে আমার তো ল্যাপটপ নেই, আমার ডেস্কটপ। আপনার ডেস্কটপটা নিয়ে আসেন। এখন আমি বললাম যে আমি ডেস্কটপ কেন নিয়ে যাবো, তা আমাদের এখানে জব করতে হবে, ডেস্কটপ লাগবে। না আমি তো আমার ডেস্কটপ নিয়ে গিয়ে জব করবো না, এটা তো পসিবল না। হ্যাঁ সেটা তো ওখানে জব তো আপনার করবেন ভালো কথা, কিন্তু সেখানে তো আপনাকে দিবে, নিজস্ব ভাবে দিবে, আমি বলছি যে আমি আমার ডেস্কটপে, আমি আমার কিবোর্ডটাও নিয়ে যাবো না, কারণ ওটা তো অফিস, আমি তো জব করে আসছি আগে অফিসে। কারণ ওরা নতুন ভাবে শুরু করছে, তো এখন মানে একটা তো ডিভাইস তৈরি করতে প্রায় 1 লাখ টাকার মতো লাগে আর কি, লাগবে আর কি, মনে করেন একটা গ্রাফিক্সের উপর করতে গেলে। এটা সেভ করার জন্য মানে কি বলবো ভাই আসলে। তারপরে প্রফার করছে আপনারা যা কাজ লাগে আপনি আমার স্কাইপেতে বা মেইল করে দেন, আমি কাজ করে দেবো। সেক্ষেত্রে আপনারা যে স্যালারি এখন আমাকে দেবেন সেটা একটু কমায় দেন বা এত টাকা ইয়া করেন, তো তাতে ওরা রাজি হয় না। ওকে ঠিক আছে দেন, আপনারা অন্য টপিক খোঁজেন। ওই যে মানে উভয় নিয়ে যেতে হবে, এটা তো এটা পসিবল না। আসলে ফাইজলামো ছাড়া কিছু না, মেজাজটাই খারাপ হয়ে গেছিল। দেখেন রেজওয়ান, ইউটিউবের কভার একটা, হ্যাঁ জি জি দেখেন এটা ইউটিউবের কভার, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ। হ্যাঁ সিম্পলি জাস্ট চেয়েছিল, কিছুই নাই কিন্তু। হ্যাঁ এখন দেখেন এটা তো আমার এটা মূল স্ট্রাকচার, কিন্তু আমার ইউটিউবে কিন্তু শো করবে জাস্ট এইটুকু অংশটুকু। এইটুকু শো করবে, কিন্তু এগুলো শো করবে না। আমি যদি আপনার ইমেজে যাই, হ্যাঁ ইমেজ সাইজ যদি দেখি, ইমেজ সাইজ আমার দেখেন আপনার
2560 বাই 1440, হ্যাঁ, রেজুলেশন জি, 72। জি। এটা অ্যাকচুয়ালি 72 দিয়েছি। এই 72 ইনার রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে রেজুলেশনটা 72ই দিতে হবে, ঠিক জি, আছে। এটা হচ্ছে আমার ইমেজের সাইজ। আর আপনার দেখেন এখানে যদি আবার দেন, আমি যদি ক্যানভাস সাইজটাও দেখতে যাই, ক্যানভাস সাইজটা হচ্ছে 2560 বাই 1440। এখন আমার যা ডিজাইন হবে, হ্যাঁ, এটা কিন্তু আপনার চ্যানেল আর্ট, মূলটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেল আর্টের, কিন্তু কাজ করতে হবে আপনার এইটুকু জায়গাতে। হ্যাঁ, আমরা যদি আপনার হ্যাঁ জি ভাই। হ্যাঁ, আমরা যদি মনে করেন যে ব্রাউজ যদি করি, আপনার ইউটিউব কভার ফটো সাইজ যদি দেই, হ্যাঁ, 22 একই কথা আর কি, যদি দেই, সত্য সবাই। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে 2048 পিক্সেল ওয়াইড আর 1152 পিক্সেল হচ্ছে টেল, কিন্তু ইউ উইল রিসিভ এন এরর ইফ ইউ অ্যাটেম্প টু আপলোড এ স্মলার ইমেজ। অ্যাকর্ডিং টু ইউটিউব দ্য বেস্ট ইউটিউব ব্যানার সাইজ ইজ হচ্ছে 2560 পিক্সেল ওয়াইড অ্যান্ড 1440 পিক্সেল লম্বা, ঠিক আছে। এই জায়গা, হ্যাঁ, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে মনে করেন যে আবার যাই, এটা মূল লেয়ার অ্যাকচুয়ালি, দেখেন, এটা মূল লেয়ার। এটা যদি আমরা আপনার সাইজটা যদি দেখি, দেখেন 2560 1431 রেজন, জি জি ভাই। 2560 1431। এখানেও কিন্তু আমাদের বলতেছে কি যে 2560 1440, এখানে নামাতে কম বেশি একটু আছে, হ্যাঁ, জি জি 1440 আছে, 2560 আমার যেটা আছে সেটাই আছে, কিন্তু মূল সাইজটাই আপনার এটাই থাকতে হবে। এটার ভিতরেই আপনার আবার দেখেন যে এই এরিয়াটুকু, এই হ্যাঁ জি এরিয়াটুকু, ভাই। এই যে 2560 দেখেন এখানে কিন্তু ওয়াইড 2560ই দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। হাইটটা দেখাচ্ছে আপনার যে 456। আপনাকে এই এটার মধ্যে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা জি ভাই। এটাই হচ্ছে দেখেন মূল স্ট্রাকচার অ্যাকচুয়ালি আর কি। আর আপনার ইউটিউবের ভিতরে এই যে যেমন এটা সেভ জোন, হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আপনার দেখেন এটা সব কিছু করতে হবে। এটা তো বাড়তি থাকলোই, কিন্তু এটার ভিতরে কিন্তু যা করতে হবে আপনার এই বক্সের ভিতরে করতে হবে। বাড়তি তুলে এটাও নিতে পারবেন, কিন্তু এর বাইরে যেতে পারবেন না, কারণ এখানে আপনি মোবাইলে দেখবেন, টিভিতে দেখবেন, তারপর ডেস্কটপে থাকবে, হ্যাঁ। জি জি জি। তাহলে দেখেন এখানে কাজটা কি আছে, জাস্ট সিম্পল একটা কাজ ওনার যেহেতু ছিল, হ্যাঁ, এখানে জাস্ট দেখেন কিছুই না, ওনার জাস্ট একটা লেখাটা লিখে দিয়েছি। এখানে ওনার এইগুলো কাজ করে ওনাকে দেখানো হয়েছে, ওনার একবারেই কালার পছন্দ হয়েছে, মানে এনার এই কালারগুলো এনার ফেভারিট ছিল, যে এটার মধ্যে এটা এরকম থাকতে হবে, এই জায়গায় ছবি থাকবে, কিছুই না, জাস্ট ওনার নামটা থাকবে, আর উনি জাস্ট ওনার যেটা ওয়েবসাইটটা আছে সিম্পল একটাই আছে, হ্যাঁ। এটাই মনে করেন যে আপনার $50 একটা কাজ, 50, হ্যাঁ, নট 15, 50, হ্যাঁ, 50 এটা করে দিয়ে দিয়েছি। উনি স্যাটিসফাই, 5 স্টার রিভিউ সব কিছু যা আছে সব কিছু মেরে দিয়েছেন, হ্যাঁ। সেদিন নোমান ভাই একটা কথা বলছিল, তো ওই যে যে দেশে ক্লায়েন্টের কাজ করবো ওগুলো সার্চ দিতে হবে দেশের ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন কালার পছন্দ করে, সে দেশের লোকজন। কথাটা খুব ভালো লাগতো আর কি, ওরা ওইটাই অ্যাপ্লাই করা উচিত। না, আমরা তো রেড, আমাদের চোখে যেটা রেড, হ্যাঁ, এটা বাইরের চোখে কিন্তু সেটা আবার মানে রেড না। জি 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 জি। তারপর দেখেন এই যে অনলাইনে যেটা ই করবেন, আপনাদেরকে বলি যে ফ্রিল্যান্সারগুলোতে অন্তত কন্টেস্ট অ্যাটেন্ড করেন, ফাইবারে দেন, তারপরে আপনার মার্কেট প্লেসগুলো যেগুলো আছে এগুলোতে যদি
করলে আপনাদের কাজের এটা বাড়বে, কাজের যে কোয়ালিটিটা আছে সেটা বাড়বে। ইভেন যদি দেখেন কেউ যদি আপনার ফ্রিল্যান্সারে যদি কন্টেস্ট করে, সে এক পর্যায়ে দেখবেন যে তার কাজের কোয়ালিটিটা মানে এমনিতে ইউনিক হয়ে আসবে, কারণ সে একটা না একাধিক ডিজাইন সে সাবমিট করতেছে। তার মাথায় তখন একটা জিনিস খাটে যে না আমি এইটা কেন, ও যদি আরেকদিন যদি উইন হতে পারে, আমি কেন হতে পারবো না। এই জিনিসটা যখন চলে আসে মাথায়, তখন দেখবেন যে একটার পর একটা সে ডিজাইন করতেছে, আপলোড দিচ্ছে, ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবো এই ইউটিউব যেটা আমি করেছিলাম। হ্যাঁ অবশ্যই দেখান দেখি এখন কি অবস্থা ওটার। আমার হয়তো সাইজে একটু প্রবলেম হতে পারে, সমস্যা নেই। এটা ভাইয়া এটা আপনি করেছিলেন? জি জি, অসাম। এটা জাস্ট মাঝখানের এটা, কিন্তু এটা না করে ওরা এই লেখাটা যে ডাব্লিউ ই, এই যে ভাইয়া ওরা আর যে উইন করছে না ভাইয়া, কিছুটা এইরকম, মানে এরকম বলতে কি এটা তো কোনো সাইজ নেই, ইউটিউবের কিছু না, আমি এটা এমনি ডিজাইন করছি পরে। আচ্ছা। আর মাঝখানে কোনো সাইজ এরকম উপরে একটা গাড়ির ছবি দিয়ে আপনার জাস্ট একটু লিখে দিছে, পরে ওকে উইন করছে। যখন সে ইউটিউবে আপলোড দেবে তখন তো তার তো মাঝখানে এটা আসবে না, বুঝলাম না এটা ওর ক্লায়েন্টের খাইনি। আচ্ছা, ওই লেখাটা তো আপনার উপরেই চলে গেল, আপনার সেভ জোনে তো আর নাই। জি, সেভ জন্য তো আর নাই, এটা আমি এমনি করছি আর কি। ইভেন ট্রাইও করতে পারেন ওটাকে, যদি আপনি আপনার ইউটিউব কাভারেও যদি সেট দেন, হ্যাঁ জি, এটা আসবে না। ট্রাই করে আমি দেখছি ভাই, এটা ট্রাই করেছিলেন? ট্রাই করেও দেখছি। আচ্ছা হ্যাঁ সেটাই, কারণ আমি ওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, তো এই কারণে ওটা উইন করলাম আমি বুঝলাম না। পরে আমার এটা দিলাম, হ্যাঁ ঠিক আছে এটা নিচ্ছে, কিন্তু ওটা নিচ্ছে না। এই যে এটা নিবে, ঠিক আছে এটা নিবে, এটা আপনার, হ্যাঁ জি ভাই এটা নিবে। হ্যাঁ এগুলো সাইড করে দাও। যে কিছু পোস্টারের জন্য কিছু কাজ করতেছে, ইয়া করবো মানে হ্যাঁ পোস্টার গুলো সুন্দর হয়েছে। এটা ভাই আমি যে হেয়ার মাস্কের কথা বলতে, পোস্টারে না যে হেয়ার মাস্ক একটু দরকার পড়ে, তো যে ইয়া করে এই জন্য পারতাম না আর কি, এজন্য বলছিলাম। আশা করা যায় এখন তো পারবেন, যে এই যেটা দেখালাম। জি ভাইয়া পারবো ইনশাল্লাহ। আরেকবার ভিডিওটা আমার একটু ইয়া করা লাগবে, দেখা লাগবে, তারপর আর কি। একটা ভাইয়া, তারপরে এই যে একটা ওগুলো কিন্তু অ্যাড হিসেবেও কিন্তু কাজে মানে আসে। জি ভাইয়া বললাম যে অ্যাড হিসেবে কিন্তু ওগুলো পারফেক্ট। অ্যাড হিসাবে, হ্যাঁ দেখেন না যে অনেক সময় আপনার ফেসবুকে অ্যাড দেয়, তারপরে সে অ্যাড দেয়, হ্যাঁ ওটা ডিজাইনের জন্য কিন্তু পারফেক্ট। এইটা অবশ্য কপি, এটা আসলে আমার নিজে থেকে আসে না, এই কপি করছি এটা। আচ্ছা দেখ, কপি করছেন তো, এই কপিটাও কিন্তু, কপি করাটাও কিন্তু একটা বিশাল বড় একটা পাওয়া, এটা জানেন? যে কপি করে যে, হ্যাঁ জি হ্যাঁ যাই হোক, কারণ কপি করে কিন্তু আস্তে আস্তে শেখা যাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি কপি করতেই না শেখেন, তার কাজের ইউনিকটা এমনিতেও আসবে না। আমি তো সত্যি কথা বলতে কি এখন পর্যন্ত ক্রিয়েটিভিটি আসে না, মানে এত ডিজাইন দেখে মাথার মধ্যে আসে না যে আমি অ্যাকচুয়ালি করবোটা কি। সেজন্য তো বলি যে অ্যাট ফার্স্ট আগে কপি করা শেখেন। যারা বিজনেস কার্ডের প্রবলেম, যারা বিজনেস কার্ডগুলো দেখেন, দেখে সেম টু সেম করেন, কপি করা শিখলে এমনিতেই কিন্তু ক্রিয়েটিভিটিটা আসবে। এটাও অ্যাকচুয়ালি কপি, কিন্তু ওই যে আপনার মডেল গুলো, তারপর লেখা, তারপর উপরে যে বিঙ্গুটি দিল সব চেঞ্জ আর কি, অন্য ইয়েটা দিছি। তো এটা যদি আপনি ইয়া হিসাবে দেই, কি হিসাবে দেই, কপিরাইট করার কি চান্স আছে? মডেল চেঞ্জ, এখানে তারপর আপনি লেখা চেঞ্জ থাকবে, কালার চেঞ্জ থাকবে, পিকচার চেঞ্জ থাকবে, হ্যাঁ আচ্ছা পিকচার পুরো চেঞ্জ, হ্যাঁ পিকচারটা চেঞ্জ, মানে যেটা থেকে নিচ্ছেন সেটার যাতে কোনো কিছু না থাকে। ডিজাইন ওটা থাকলো, কিন্তু আপনার চেঞ্জিং করে দিলেন আপনি আপনার মতো করে, ওই জায়গায় পিকচার গুলো দিলেন। ঠিক আছে, এটা কি কোন কি দিতে যাচ্ছেন? পোস্টারে? এটা পোস্টারে ভাইয়া। আচ্ছা
যেটাতে উইন করেছিল ওটার কোনো ছবি টবি আছে নাকি? নিয়েছিলেন? না আমি ওটা ছবি নাই, আমার লিঙ্কটা ছিল আর কি, ইয়াদ হয়ে গেছে আর কি। আর এটাতে ছিলাম ও ভাই, যে বললাম না ভাই ইন্টারভিউ দিছিলাম একটা কাভার ফটো একটা লোগো তৈরি করে, হ্যাঁ, এই যে দেখান এইটা ভাইয়া দেখান। ফেসবুক কাভার ফটো বিজনেসের জন্য। মানে লোগো তো করতে পারি না ভাইয়া তখন আসলে ভাবে, তো যা পাইছি আর কি ইয়া করে দিচ্ছি আর কি, ওটাই। ওটাই যে একটা তো বুঝেই দিতে হবে। সেটাই ভাই, লোগো তো অ্যাকচুয়ালি পারি না বলতে গেলে। এটা দিছিলাম তো ওরা পছন্দ করছে। আর লোগো হলো, লোগো এইটা করছিলাম, ছোট আসলো কেন, যাই হোক। আর এইটা মানে লেখার উপর যা পারছি আর কি। বর্তমানে মনে করেন যে আপনার যে আর চাহিদাগুলো, এগুলো ভাইয়া আগে যা পাইতাম কপি করতাম আর কি, এই কোনো সাইজ টাইজ কিচ্ছু জানি না কিন্তু এগুলো ভাইয়া। আচ্ছা আচ্ছা, এমনি জাস্ট যা পাইতাম আর কি। লেখা টেক্সট দেখেন না ভাইয়া, মানে টেক্সটও তো ধার ধ্যান ইয়ে ছিল না। এই তো বলেছেন যে স্টপ করলাম। কপি করার শেখাটাও কিন্তু একটা বড় পাওয়া। আচ্ছা ভাই স্টপ করলাম ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ওই ভাই পোস্টার আর ওই ইয়া কি ইউটিউব কাভার ফটো পরে, তারপরে ফেসবুক কাভার ফটো পরে, তারপরে হলো টুইটারের পরে। অ্যাকচুয়ালি ওখানে কি মানে গিকগুলা কি, ফেসবুক কাভার ফটো একটা, ইউটিউব কাভার ফটো একটা, তারপরে টুইটার একটা, এইভাবে দেবো? সোশ্যাল মিডিয়া কভার দিলে না, না সোশ্যাল মিডিয়া কভার দিবেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছুই পড়তেছে। আচ্ছা, তাহলে আমি গিগের মধ্যে কি কি ইমেজ গুলা কি কি দেবো? ইমেজগুলো আপনি কিন্তু একটা ফেসবুকে নেবেন, একটা ইউটিউবে নেবেন, হ্যাঁ একটা টুইটারে নেবেন। সোশ্যাল মিডিয়া তো অনেক কয়েকটা আছে, ঠিক আছে, এগুলো নিয়ে অ্যাড করে দিবেন, তাতেই হবে। সব দেওয়া যাবে না ভাই? হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ, সব দিতে পারবেন। আচ্ছা 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 ভাই।